হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের দেওয়ারি মজুমদার মাইতি অর্থাৎ ছায়া প্রকাশনী বইয়ের তোমাদের যে ঘর্ষণ অধ্যায়টি আছে, এখান থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউর প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমের দিকে, অর্থাৎ প্রথম যে 34টা এমসিকিউ প্রশ্ন আছে সেই 34টা এমসিকিউ প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দেওয়া হবে। তো যারা চ্যানেলটিতে নতুন তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর দেখো, তোমাদের এই যে এমসিকিউগুলো আছে তোমরা ধৈর্য সহকারে একটু দেখো। আর কারো যদি ধৈর্য না থাকে, কেউ যদি পিডিএফটা নিতে চাও, পিডিএফ নিতে গেলে তোমাদের আগের প্রসেস অনুযায়ী যে আমাদের কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে দেওয়া আছে, কিউআর কোড বা ইউপিআই আইডি, সেখানে তোমরা আগের ভিডিওগুলোই যেমন বলেছিলাম যে 5 টাকা করে পাঠানোর জন্য, এইটাতে তোমরা 3 টাকা পাঠাবে, কারণ এমসিকিউর পরিমাণ অনেক কম আছে আর আমাদের একটা করতে সময় লাগে পিডিএফ তৈরি করতে, তাই 3 টাকা ধার্য করা হচ্ছে যাদের প্রয়োজন পিডিএফ, ঠিক আছে? আর না হলে ভিডিও খুব বড় হচ্ছে না, ভিডিওটা দেখে নাও। তো চলো, আর যারা পেমেন্ট করবে 3 টাকা তারা অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও, ঠিক আছে? চলো, আচ্ছা, একের দাগেরটা, প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ। এটা বলছে সামনের চাকা পিছনের দিকে এবং পিছনের চাকা সামনের দিকে। অপশন বি, সামনের চাকায় সামনের দিকে এবং পিছনের চাকায় পিছনের দিকে। অপশন সি, সামনের চাকাতে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করে না। আর ডি বলছে দুটো চাকাতেই সামনের দিকে হয়। তো সঠিক অ্যান্সার হবে অবশ্যই এটা, সামনের চাকা পিছনের দিকে এবং পিছনের চাকায় সামনের দিকে। কারণটা কি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন বলেছে যে প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে, যখন প্যাডেল করে সাইকেলের বেগ বাড়াচ্ছ তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, তা তোমার এটা ধরো সাইকেলের এখানের চাকা, এটা সাইকেলের পেছনের চাকা। তো প্যাডেল করছো মানে এই চাকার উপর এখানে একটা বল প্রয়োগ হচ্ছে। এই চাকাটা যদি এই দিকে বল প্রয়োগ করে, তবে এখানের দিকে, ভালো করে বোঝার চেষ্টা করো। তো যখন আমরা প্যাডেল করে ঘোরাচ্ছি, চেনটা তো এখানে করে ঘোরাচ্ছে, এই চেনটা এখানে তোমার ধরো প্যাডেল ছিল, তাহলে কি হচ্ছে, এর প্যাডেলটা তোমাকে এইদিকে বল প্রয়োগ করছে, প্যাডেলের উপর এদিকে বল প্রয়োগ করলে চেন এইদিকে ঘুরবে আর নিচের অংশটা চেনটা এইদিকে যাবে। তো চাকাটা কোন দিকে ঘুরবে, চাকাটা এইদিকে ঘুরবে। তো চাকাটা এইদিকে ঘুরলে ভূমির ওপর বল কোন দিকে প্রযুক্ত হবে, পিছনের দিকে ভূমির ওপর বল প্রযুক্ত হবে। আর বল যেদিকে প্রযুক্ত হয় ঘর্ষণ বিপরীত দিকে হয়, অর্থাৎ ঘর্ষণ বল প্রযুক্ত হবে এফ দিকে। এদিকে বল প্রযুক্ত হবে এফ, অর্থাৎ ভূমির ওপর চাকাটা এইদিকে বল প্রয়োগ করবে, ঘর্ষণ বল হবে তখন বিপরীত দিকে। আর এখানের চাকাটা কি, এখানের চাকার সঙ্গে তো কোনো চেন কানেকশন নেই। এখানের চাকাটাকে কি করবে, সাইকেলটা জাস্ট এখানটাই বল প্রয়োগ করে ঠেলে এদিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এদিকে যেহেতু এফ বল এখানের চাকায় প্রয়োগ হচ্ছে, তাহলে ঘর্ষণ বল হবে ঠিক বিপরীত দিকে এফ। তাই সামনের চাকার পেছনের দিকে এবং পিছনের চাকায় এখানের দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হবে, যেটা অপশন এ, সামনের চাকার পিছনের দিকে এবং পিছনের চাকা সামনের দিকে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, বাইরের থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ। আগেরটার মতোই প্রশ্ন, প্রথমটা কি বলেছে, সামনের চাকায় পিছনের দিকে এবং পিছনের চাকায় সামনের দিকে, সামনের চাকা সামনের দিকে এবং পিছনের চাকা পিছনের দিকে। আর অপশন সি আছে দুটি চাকাতে সামনের দিকে, দুটি চাকাতে পিছনের দিকে। তাহলে যেহেতু তুমি সাইকেলটাকে ঠেলে এগাচ্ছ, এখানে কোনো চেন তোমার প্যাডেল করতে হচ্ছে না, তাই আগের ক্ষেত্রে সামনের চাকায় যেটা হয়েছিল এখানে উভয় চাকায় সেটা হবে। সামনের চাকায় কোন দিকে ছিল, পিছনের চাকা, এই ক্ষেত্রে কি হবে, দুটোতেই পিছনের দিকে হবে, দুটি চাকাতে পিছনের দিকে, অপশন হবে ডি। চলো এরপর 3-এর দাগেরটা, পিছনের চাকার ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে? প্রথম অপশন, সামনের চাকায় পিছনের দিকে এবং পিছনের চাকায় সামনের দিকে। অপশন বি, সামনের চাকায় সামনের দিকে এবং পিছনের চাকায় পিছনের দিকে। সামনের চাকাতে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করে না, দুটি চাকাতেই সামনের দিকে। তাহলে পিছনের চাকায় ব্রেক ব্যবহার করে বলেছে, ব্রেক ব্যবহার করে যেহেতু বলেছে সাইকেলের বেগ যদি কমাও, তো সেই ক্ষেত্রে কী হবে, অবশ্যই সামনের চাকাতে সামনের দিকে হবে এবং পিছনের চাকাতে পেছনের দিকে হবে। চলো এরপর 4-এর দাগেরটা, 0.4 কেজি ভরের একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বল মান কত হবে? তো অ্যান্সারটা দেখে নাও। তো দেখো, এটা হচ্ছে অ্যান্সার, যে যেহেতু ব্লক ও দেয়ালের মধ্যে ঘর্ষণের কথা বলা হয়েছে এবং ব্লকটি স্থির অবস্থা রয়েছে, তাই আমরা বলতে পারি যে F = mg। তাহলে পাবো কত না, 0.1 × 9.8 মানে 0.98 নিউটন। ছবিটা একটু দেখে নাও। তাহলে দেখো, এইখানে একটা ব্লকটাকে এইভাবে বল প্রয়োগ করে এখানে স্থির রাখা হয়েছে, নিচে দিকে কি হচ্ছে, তার ওজন কাজ করছে mg। যদি ওজন নিচের দিকে কাজ করে, তাহলে এইদিকে দেয়ালের সাথে যেই পোর্শনটা কি হবে, দেয়ালের সাথে ব্লকের ঘর্ষণ বল কাজ করবে। আবার এইদিকে কি হচ্ছে না, 5 নিউটন বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল ঠিক বিপরীত দিকে পাবো। তাহলে এই 5 নিউটন বলের বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বল
এন একে অপরকে প্রতিমিত করলো, যেহেতু স্থির অবস্থায় আছে। আর এখানে যে এফ বল প্রয়োগ হচ্ছে ঘর্ষণ বল, এফ উপরের দিকে, তার নিচের দিকে আছে কিনা এমজি বল, যেটা বস্তুর ওজন। এই দুটো বল একে অপরকে প্রতিমিত করছে। তাহলে আমরা বলতে পারি তাই এই এফ সমানই হবে কত, এমজি। তাই এই ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চলো এরপর 5 দাগেরটা, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে, না পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, 45 ডিগ্রি কোণে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। তাহলে একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, পশ্চিম থেকে পূর্ব দিকে কাজ করবে, যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। সিম্পল কোয়েশ্চেন, এটা হবে অ্যান্সার। এরপর 6 দাগেরটা বলছে, একটি আনত তলের উপর একটি বস্তু ঠিক সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি কত হবে। তো এটা জাস্ট সূত্র হচ্ছে কি না, ট্যান থিটা ইজ ইকাল টু মিউ। এই ধরনের প্রবলেম থাকলে ট্যান থিটা ইজ ইকাল টু মিউ ক্যালকুলেশন না করে বের করা যাবে। ট্যান থিটা ইজ ইকাল টু মিউ হলে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স মিউ, মানে অপশন হবে এটা অ্যান্সার। কিন্তু কিভাবে হচ্ছে দেখে নাও। তাহলে দেখো, মানে সূত্রটা অবশ্যই মনে রাখবে, সবসময় এটা ক্যালকুলেশন করতে যাও না, ঠিক আছে। মানে মিউজিক্যাল ট্যান থিটাই হয়, এটাই সূত্র। তো এটা একটা আনন্দতল, আনন্দতলের উপর একটা বস্তু রাখা আছে। তো বস্তুর যদি রাখা থাকে, ওজন বস্তু সবসময় কাজ করে কোন দিকে, নিচের দিকে, অভিকর্ষের দিকে। তো সেটা হয়ে গেলো এমজি। আনন্দতলের বা আনন্দতলের যদি নতিকোণ থিটা হয়, তাহলে এই উপাংশটা কত হবে, এই কোণটা হবে থিটা, আর তার জন্য এই বরাবর উপাংশ হবে এমজি কস থিটা। অনুরূপভাবে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন অনুযায়ী এই বরাবর উপাংশ কত হবে, এমজি সাইন থিটা। নততলের উপর এই বস্তুটা নিচের দিকে গড়িয়ে যেতে চাইবে, তার ফলে ঘর্ষণ বল হবে তার বিপরীত দিকে, অর্থাৎ এটা হবে এফ। তাহলে এফকে এখানে ব্যালেন্স কে করছে, এমজি সাইন থিটা, স্বাভাবিকভাবে এটাই বোঝা যাচ্ছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এমজি কস থিটার বিপরীতে কে আছে, এন, তার মানে এন কে ব্যালেন্স করছে এমজি কস থিটা, তার যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা ব্যালেন্স করছে এমজি কস থিটা উপাংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চিত্রানুযায়ী এফ সমান কত, এমজি সাইন থিটা। এই যে এফ আর এমজি সাইন থিটা পরস্পর বিপরীত অভিমুখী, তার দুটো ইকুয়াল। তাহলে এফ সমান আবার কত হয়, মিউ এন, ঘর্ষণের সূত্র অনুযায়ী। তাহলে এফ সমান মিউ এন হলে মিউ এন সমান হবে এমজি সাইন থিটা। এবার মিউ এন, এনকে কে ব্যালেন্স করছে, এনকে ব্যালেন্স করছে এমজি কস থিটা। তাহলে এনের জায়গায় বসাতে পারি এমজি কস থিটা, বা মিউ এমজি কস থিটা সমান এমজি সাইন থিটা, যেহেতু এন সমান এমজি কস থিটা। তাহলে এখান থেকে এমজি এমজি কেটে গেল, পাচ্ছি আমরা মিউ কস থিটা সমান সাইন থিটা, বা মিউ সমান সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, বা থিটা সমান ট্যান ইনভার্স মিউ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে প্রবলেমটা কি আছে দেখে নেওয়া যাক। এরপর 7 দাগেরটা দেখো, বলছে একই রকমের বস্তু, দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ে। নততল দুটির নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। সেক্ষেত্রে এ নততলের পাদদেশে আগে পৌঁছাবে, বি নততলের পাদদেশে আগে পৌঁছাবে। তাহলে বলছে দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ছে। দেখো, একটার হচ্ছে নতিকোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি হচ্ছে, কোণটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে তার ঢালটা কি হচ্ছে, ঢালটা অনেক বেশি পেয়ে যাচ্ছে, তাই না। যখন 60 ডিগ্রি হবে তখন এই কোণটা অনেক বেশি হয়ে যাবে, এখানে দ্রুত গতি পড়বে, তাই তো, দ্রুত গতিতে এখানে পড়বে, তাহলে আগে পড়বে এখানে। তাহলে অ্যান্সার হবে ওই জন্য বি এরটা, যে বি নততলের পাদদেশে আগে পৌঁছাবে। ঠিক আছে, এটি হবে অ্যান্সার। চলো এরপরের প্রবলেম, 8 নম্বর প্রবলেম। দেখো কি লেখা আছে, যে এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে এবং তার দৈর্ঘ্যের 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে, তবে শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। তো দেখো, এই ধরনের শিকলের প্রবলেম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো অ্যান্সারটা দেখে নাও। দেখো, প্রথমে যে শিকলটা, দেখো ছবিটা আগে ভালো করে বোঝো, যে টেবিলের উপর কত অংশ আছে, প্রশ্নে বলেই দেওয়া আছে যে 1/n অংশ ঝুলছে। যখন অংশের কথা বলা থাকে তাহলে মোট অংশ কত, মোট অংশ যদি এক অংশ ধরি, তার 1/a অংশ টেবিলের কিনারা থেকে নিচের দিকে ঝুলছে, 1/a অংশ। তো আমি যদি ধরে নিই যে শিকলটার মোট দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে 1/n অংশ ঝুলছে মানে আমার l/n অংশ ঝুলছে। তাহলে উপরে কত আছে, উপরে আছে যে l/n ইন্টু n-1 অংশ আছে উপরে, কারণ মোট অংশ যেহেতু আমরা এক অংশ ধরেছিলাম, অর্থাৎ মোট দৈর্ঘ্য যদি এল হয়। ঠিক আছে, তাহলে এটা আছে টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে কত অংশ আছে, যে l/n ইন্টু n-1। কেন হচ্ছে দেখে নাও, যে শিকলের দৈর্ঘ্য যদি এল হয়, শিকল ঝুলছে কত, এল ইন্টু 1/n অংশ, তাহলে l/n অংশ ঝুলছে। টেবিলের তাহলে উপরে কত আছে, মোট দৈর্ঘ্য এল হলে তাহলে l মাইনাস l/n করলে পাচ্ছি কত না, nl মাইনাস l/n মানে l/n ইন্টু n-1। তাহলে এটা কি হচ্ছে না, টেবিলের উপরে আছে। তো টেবিলের উপরে যেহেতু এর আছে, এর ভর কত হবে, এত ইন্টু জি, এমজি এত ইন্টু এমজি, তাই তো। নিচের দিকে কত হবে না, l/n ইন্টু এমজি, এখানে একটা করে এম গুণ করে দাও, এটা ইন্টু এমজি থাকবে ভর।
এম যদিও বোথ সাইড ক্যালকুলেশন কেটে যাবে, তো এমটা লেখাটা উচিত। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি এফ ইজ ইকাল টু এল বাই এন ইন্টু জি ইন্টু এম, যেহেতু এম 30 সেটির মোড ওভার ছিল এম। তাহলে এখান থেকে দেখো প্রশ্ন অনুযায়ী এফ সমান কেনটা লিখছি, কারণ যখন এটা যেটা নিচের দিকে ঝুলছে, যেই অংশটা ঝুলছে তার যে ভরটা, সেই ভরটাকে ব্যালেন্স করবে এখানে যে ঘর্ষণ বলটা, টেবিলের উপর যে অংশটা আছে। তাহলে এফ ইজ ইকাল টু বলতে পারি এই ঘর্ষণ বলটা হবে কিনা, যেই অংশটা, যেই পোর্শনটা নিচের দিকে ঝুলছে তার ওজনের সঙ্গে সমান হবে বা তার বলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এফ সমান কত না এল বাই এন অংশ ঝুলছে সেটা ইন্টু এম জি। তাহলে এবার এফ সমান আমরা জানি মিউ এন, তাহলে বসানো হলো মিউ এন সমান যেটা ছিল এল বাই এন ইন্টু এম জি। তাহলে বা মিউ ইন্টু এন, এবার এন এর মান লম্ব প্রতিক্রিয়া বলের মান কত, যে শিকলটা টেবিলের উপরে আছে তার উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বলে এন কাজ করলে, অর্থাৎ এই অংশের যে ওজন সেটা কত হবে এল বাই এন, যা দৈর্ঘ্য সেটা ইন্টু এম জি। তাহলে দৈর্ঘ্য পেয়েছি আমরা এল বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এম জি। তাহলে সেটা এখানে বসিয়ে দেওয়া হলো মানটা, এই যে এল বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান এম জি সমান ডান দিকে যা ছিল সেটা থাকলো। এবার দেখো এল বাই এন কেটে গেল, এম জি কেটে গেল, তাহলে পড়ে আছে আলটিমেটলি মিউ ইন্টু এন মাইনাস ওয়ান, আর এদিকে কি পড়ে আছে, এদিকে পড়ে আছে ওয়ান, কিছু নেই মানে ওয়ান, সেটাই আমরা লিখবো। এখানে কারণটা দেখানো হচ্ছে যেহেতু এন ইজ ইকাল টু এল বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান এম জি। তাহলে আমার পড়ে থাকছে আলটিমেটলি যে মিউ ইন্টু এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, সেখান থেকে পাচ্ছি মিউ সমান কত না ওয়ান বাই এন মাইনাস ওয়ান। কোন অপশানে আছে দেখো, অপশান বি আছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তো আশা করি তোমাদের প্রবলেমটা বোঝা গেছে, আর যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের এটা বোর্ডে করে বুঝিয়ে দেবো আরেকবার। চলো এরপর 9 দাগেরটা, ঘর্ষণ গুণাঙ্ক যদি 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো কত হবে। তাহলে দেখো, ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলক, এইটি হলো একটি অমসৃণ ফাঁপা গোলক। ঠিক আছে, তার ভিতরে একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে। তাহলে এরকম যদি ধরো বস্তুকণাটা এইখান থেকে উপর দিকে উঠতে থাকে, তো একসময় কি হবে, যখন এই ঢালটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ ধরো এই পোর্শন, তখন কি আর কি উঠতে পারবে, ঘর্ষণে বলো অত কাজ করবে না, নিচের দিকে পড়ে যাবে। তো ম্যাক্সিমাম সে কতটা উচ্চতায় মানে উঠতে পারবে, দিয়ে স্থির থাকতে পারবে, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আছে, তো ধরে নিচ্ছি আমি এখন বস্তুটা এই অবস্থানে আছে, দিয়ে সে স্থির অবস্থায় আছে, এটা ধরে নিচ্ছি। তাহলে সেই অনুযায়ী আমি কম্পোনেন্ট বের করবো। তাহলে বস্তু এখন এই দিকে থাকলে তার নিচের দিকে একটা বল কাজ করবে, অর্থাৎ ওজন কাজ করবে এমজি, সবসময় এমজি নিচের দিকে হয়। ঠিক আছে, তো এখন বস্তুকণাটা যদি এই পোর্শনের সঙ্গে সে সাম্য অবস্থায় কোনো বস্তু এম নর্মাল করতে থাকতো, এখানে ব্যালেন্স হয়ে থাকলে, মাঝখানে থাকলে কোনো দিকে তার বল কাজ করতো না, এখানে মানে ঘর্ষণ বল এই দিকে সেভাবে দুদিকে সমান হয়, এখানে ব্যালেন্স থাকতো। তো এখন বস্তুটা ধরো এখানে উঠতে পেরেছে, তো প্রাথমিক অবস্থানের সাপেক্ষে থিটা কোণ করে এখানে আছে। তো প্রাথমিক অবস্থানের সঙ্গে থিটা কোণ মানে এই যে এমজির সঙ্গে এমজি কস থিটারও থিটা কোণ করে আছে, অর্থাৎ এই কোণটাও থিটা হবে, তাই এদিকের কম্পোনেন্টটাকে বলবো আমরা এমজি কস থিটা। আর লম্ব অংশে ভেক্টর বিভাজন একটা স্পর্শক বরাবর হবে এইদিকে, এদিকে হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, এবার বস্তু কি করবে, বস্তু চাইবে নিচের দিকে নামতে, আর ঘর্ষণ বল ঠিক উপরের দিকে কাজ করবে স্পর্শক বরাবর। এই দুটো অংশ একে অপরকে ব্যালেন্স করলে তবে বস্তু এখানে স্থির থাকতে পারবে, আর এখান থেকে যে এইদিকে যে বলটা কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল, তার সঙ্গে এমজি কস থিটা সমান হলে তবে ব্যালেন্স থাকতে পারবে। এই হচ্ছে ছবির ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কি বের করব না, কত উচ্চতায় বস্তু আছে, অর্থাৎ এখান থেকে এই হাইটটা, এই যে এ বি দূরত্ব, এটা বের করতে হবে যে কতটা উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি না, প্রথমে লিখবো যে এফ সমান এমজি সাইন থিটা, কারণ এমজি সাইন থিটা এদিকে আছে, ঘর্ষণ বল এদিকে, পরস্পর বিপরীতমুখী, একে অপরকে ব্যালেন্স করছে, তাই এফ সমান এমজি সাইন থিটা লিখতে পারি। এফ এর মান কত, এফ সমান মিউ এন সমান এমজি সাইন থিটা। আবার এন এর মান কত, এন এর দেখো বিপরীতে লম্ব প্রতিক্রিয়া বল এন এর বিপরীত দিকে আছে কত, এমজি কস থিটা। তাহলে আমি বসাতে পারি এখানে এন এর জায়গায় এমজি কস থিটা সমান এমজি সাইন থিটা, যেহেতু এন সমান এমজি কস থিটা। তাহলে বা মিউ সমান তাহলে কত পাচ্ছি আমরা, মিউ সমান পাচ্ছি ট্যান থিটা, এমজি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আর এই যে সূত্রটা লিখলাম মিউ সমান ট্যান থিটা, এটা সরাসরিও লেখা যায়, কারণ এটা ঘর্ষণের এই ধরনের প্রবলেমে এটা সূত্র, মিউ সমান ট্যান থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে ট্যান থিটা ইজ ইকাল টু মিউ সমান 1/√3, কারণ প্রশ্নে বলা আছে যে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3, অর্থাৎ মিউ জায়গায় 1/√3 বসিয়ে দিলাম। তাহলে 1/√3 মান কত হয়, ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, তার মানে থিটার মানটা আমরা পেয়ে গেলাম কত না 30 ডিগ্রি। তো থিটার মান যদি আমরা পেয়ে যাই 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যদি আমরা 30 ডিগ্রি বেরি করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এবিটা অনায়াসে বের করে নিতে পারবো। তাহলে কি লেখা হবে না, এইচ সমান তাহলে কত, এইচ সমান এবি মানে আমি কি লিখতে পারি, ও বি যেটা এর ব্যাসার্ধ, ও বি মাইনাস ও এর ব্যাসার্ধ থেকে উপরের পোর্শনটা ও এটা যদি বিয়োগ করে দিই তাহলে তো এবি পেয়ে যাবো। তাহলে ওবির মান কত, ব্যাসার্ধ আর বসিয়ে দিলাম, এবি কত পাবো,
এই ওবি ও এ আমার দরকার এবি, তাহলে ও এ কত পাবো, ও এ সমান কত হবে না আর কস থিটা। এই কোণটা যদি আমার থিটা হয়, এর যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই উপাংশটা কত হবে, এই উপাংশটা হবে কত না আর কস থিটা। তাহলে আমরা বসাতে পারি যে আর মাইনাস আর কস থিটা, আর কমন গেল, তাহলে পাচ্ছি আমরা 1 মাইনাস কস থিটা, থিটার মান যেহেতু 30 ডিগ্রি, একবারে 30 ডিগ্রি বসানো হয়েছে, সমান আর কমন থাকলো 1 মাইনাস কস 30 ডিগ্রি মানে √3/2। ঠিক আছে, এবার যদি তুমি ক্যালকুলেটরটাকে সমাধান করো, তাহলে তুমি ভ্যালুটা পাবে কত না 1 মাইনাস √3/2 করলে 0.134 পাবে। তাহলে পাচ্ছি আমরা এই সমান 0.134 আর। কোন অপশানে আছে দেখে নাও, 0.134 আর অপশান ডিতে আছে, সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এর পরের প্রবলেম দেখে নাও। এরপর 10 দাগের প্রবলেম কি বলছে দেখো, যে একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসে, নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতিক, যেখানে মিউ প্রপোর্শনাল টু এক্স বা মিউ সমান কে এক্স। বস্তুটি নততল বরাবর নেমে আসবে স্থির ত্বরণ যখন জি সাইন থিটা সহ, স্থির ত্বরণ জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা সহ, স্থির মন্দন মিউ জি কস থিটা মাইনাস জি সাইন থিটা সহ, পরিবর্তনশীল ত্বরণ সহ। তাই যখন এই যে নেমে আসবে বস্তুটা, তখন কোন ত্বরণ বা মন্দন নিয়ে নেমে আসবে সেটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তো দেখে নাও, তাহলে ধরো এখানে একটা বস্তু নততলের উপর বস্তু একটা রাখা আছে, স্বাভাবিকভাবেই বস্তু রাখা থাকলে ওজন কাজ করবে এমজি নিচের দিকে। নততল যদি থিটা কোণ হয়, তাহলে এই অংশটা হবে কত, এটা থিটা কোণে থাকবে, এই অংশ এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা, যেমন সূত্র হয় এটা সেম টু সেম আছে। নিচের দিকে নামতে গেলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, উপর দিকে কাজ করবে, সেটা এফ ইকুয়াল টু মিউ এন হয়। আর মিউ এন মানে একবার মিউ এমজি কস থিটা লিখতে পারি, কারণ এন সমান কত হবে এমজি কস থিটা, কারণ এন এর বিপরীতে তো এমজি কস থিটা আছে, তাহলে একবারে লিখে দিতে পারি। তাহলে এবার আমরা কি নেট ফোর্স কত পাবো, তাহলে এফ নেট অর্থাৎ নেট ফোর্স মানে মোট যে বলটা পাবো এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। কারণটা কি, কারণটা হচ্ছে এমজি সাইন থিটা নিচের দিকে কাজ করছে, মিউ এমজি কস থিটা উপর দিকে কাজ করছে, কিন্তু বলা আছে প্রশ্নে যে বস্তুটা এই দিকে নেমে আসছে, নেমে আসার কথা বলা আছে, ত্বরণ সহ বা মন্দন সহ নেমে আসার কথা কিন্তু বলা আছে। তারপর নামছে মানে কি এমজি সাইন থিটা বেশি মিউ এমজি কস থিটার থেকে, এক্ষেত্রে ব্যালেন্স নেই, তার মানে নেট ফোর্স কত পাবো এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। ঠিক আছে, এই দুটোর বিয়োগফলই হচ্ছে নেট ফোর্স, সেই বল নিয়ে নেমে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এফ নেট অর্থাৎ নেট ফোর্স তাহলে কত পাবো আমরা, এমজি যদি কমন নিয়ে নিই সাইন থিটা মাইনাস কে কস থিটা। কে কেন বলা আছে দেখো, প্রশ্নে বলাই আছে যে মিউ ইকুয়াল টু কে এক্স, দেখো প্রশ্নে বলা আছে মিউ সমান কে এক্স, তাই মিউর জায়গায় কে এক্স বসিয়ে দেওয়া হলো। তাহলে পাচ্ছি আমরা যে এটা সাইন থিটা মাইনাস কে এক্স কস থিটা হয়ে গেল। তাহলে বা এফ ইকুয়াল টু কি হয়, এফ সমান হয় এম এ, তো এফ নেট ফোর্সের জায়গায় বসানো হলো এম এ সমান এমজি সাইন থিটা মাইনাস কে এক্স কস থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে এ সমান এম এম কেটে গেল, তাহলে এ সমান কত না জি অফ সাইন থিটা মাইনাস কে এক্স কস থিটা। তাহলে এক্স এর পরিবর্তন হতে থাকলে এও পরিবর্তিত হয়। এই সমীকরণে দেখো একটা এক্স যুক্ত টার্ম চলে আসছে, এক্স যুক্ত যেহেতু টার্ম চলে আসছে, তাই এক্স তো ভ্যারিয়েবল, তো এক্স যদি পরিবর্তন হয় তাহলে এর পরিবর্তন হবে না, হবে নি, পরিবর্তন হবে। তার মানে অবশ্যই একটা ত্বরণ সহ ত্বরণ সহ নিচের দিকে নামবে, কিন্তু সেই ত্বরণটা হবে কিনা পরিবর্তনশীল ত্বরণ, তাই পরিবর্তনশীল ত্বরণ সহ বস্তুটা নিচের দিকে নামতে হবে, কারণ এই যেখানে এক্স কম্পোনেন্টটা রয়ে গেছে তার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এরপর 11 দাগেরটা কি বলছে দেখো, 5 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে, তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ও চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.7 ও 0.5। একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়। ব্লকটিকে চলতে শুরু করার পরও বলটি ক্রিয়া করতে থাকলে ব্লকের ত্বরণ কত হবে, যেখানে জি এর মান দেওয়া আছে কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রশ্নে যেগুলো আমার দেওয়া আছে, প্রদত্ত ব্লকটির ভর এম সমান দেওয়া আছে কত না 5 কেজি, আর কি দেওয়া আছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান দেখো দেওয়া আছে 0.7, চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ সমান দেওয়া আছে 0.5, আর সীমাস্থ ঘর্ষণ কত পাবো আমরা এফ ইকুয়াল টু মিউ এন, সূত্র বসালেই পেয়ে যাবো। তাহলে এফ সমান যদি মিউ এন হয়, এন এর মান কত হয় এমজি, এই যে দেখতে পাচ্ছ ছবি, এন এর বিপরীতে আছে এমজি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত না মিউ এন সমান মিউ এমজি সমান স্থিত ঘর্ষণের যে মিউটা সেটা হচ্ছে 0.7 গুণিত এম, এম এর মান ছিল 5 কেজি 5 গুণিত জি এর মান 10 বসানো হলো। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমি ঘর্ষণ বলটা পেয়ে যাচ্ছি কত না 35 নিউটন। অবশ্যই এটা সীমাস্থ ঘর্ষণ, অর্থাৎ বস্তুকে গতিশীল করার আগের যে সর্বোচ্চ বলটা প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয় সেটা হয় সীমাস্থ ঘর্ষণ, সেটা হলো 35 নিউটন। এবার বলতে পারি প্রশ্ন অনুযায়ী এই অনুভূমিক বল প্রয়োগ করলেই বস্তুটি ঠিক গতিশীল হয়, কারণ সীমাস্থ ঘর্ষণ দিলেই তবেই তো বস্তু গতিশীল হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ এফ সমান এই ঘর্ষণ বলের পরিমাণে দিতে হবে বল, সেটা হলো 35 নিউটন। তাহলে ব্লকটি এখন যদি চলতে শুরু করার পর চল ঘর্ষণ গুণাঙ্ক
মানে চলক ঘর্ষণ বল হবে এফ ড্যাশ সমান তাহলে মিউ ড্যাশ টেন। কোনো বস্তু যখন চলতে শুরু করে তখন তার ঘর্ষণটাকে কি বলা হয়? চলক ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এখন এই বলটা দেওয়ার ফলে বস্তুটা চলতে শুরু করেছে মানে সেই ক্ষেত্রে তার কি বলবো না চলক ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এফ ড্যাশ সমান হচ্ছে মিউ ড্যাশ টেন। তাহলে মিউ ড্যাশ ইন্টু এন মানে তো এমজি হবে। এবার মিউ ড্যাশ টেন মানে অর্থাৎ চলক ঘর্ষণের মান প্রশ্নে বলা ছিল 0.5, স্থিত ঘর্ষণ ছিল 0.7, চলক ঘর্ষণ বলা ছিল 0.5। তাহলে 0.5 ইন্টু এম মানে 5 গুণিত 10 মানে 25 নিউটন পাচ্ছি। তাহলে নেট ফোর্স অ্যাকচুয়ালি কত হচ্ছে? নেট ফোর্স হচ্ছে আগে ছিল 35 নিউটন, এখন 25 নিউটন মানে 10 নিউটন। তাহলে এই জায়গা থেকে আমরা বের করবো কিনা এর মানটা বের করবো। তাহলে নেট ফোর্সের জায়গা লিখতে পারি এফ সমান যেহেতু এম এ, তাহলে নেট ফোর্সের জায়গায় এম এ সমান তাহলে কত পাচ্ছি 10, বা এ সমান তাহলে কত হচ্ছে 10/m। অর্থাৎ যে ভ্যালুটা পেয়েছি এফ সমান এম এ, সেখান থেকে এম ভাগ করে দিলে এই পেয়ে যাবো। তাহলে পাচ্ছি আমরা কত না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হবে অ্যান্সার অপশন বি। চলো এরপর 12 দাগেরটা কি বলছে দেখো। সম্পূর্ণ মসৃণ একটি 35 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তুর যে সময় লাগে 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ নততল বরাবর নামতে তার n গুণ বেশি সময় লাগে। বস্তু ও অমসৃণ নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? ঘর্ষণ গুণাঙ্কটা দুটোর মধ্যে বের করতে বলেছে, ঠিক আছে। এবার এখানে দেখো দুটোর মধ্যে একই এই যে এসটা, এই দূরত্বটা দুটোরই কিন্তু কমন, এও এস দূরত্ব এর এস দূরত্ব, কিন্তু এর তুলনায় মানে যখন এটাতে নামছে এটা ছিল কি মসৃণ, এটা অমসৃণ, অমসৃণে যখন নামছে তখন n গুণ সময় বেশি লাগছে। কিন্তু এই দূরত্বটা যদি উভয়েরই আমরা বের করে নিতে পারি, দুটোকে ইকুয়াল করে দিলে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে ছবিটা জাস্ট দেখো, এখানে কি হচ্ছে না বস্তু রাখা আছে, উপরের দিকে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কত হবে 0, যেহেতু এটা মসৃণ তল ঘর্ষণ বল কাজ করবে না। বাকি জিনিসগুলো একই, বস্তুর ওজন নিচের দিকে এমজি কাজ করবে, এমজি এদিকে কাজ করলে এটা 45 ডিগ্রি কোণ ছিল নততলটা, তাহলে এটা 45 ডিগ্রি কোণ হলে এই অংশটা কত হবে এমজি কস 45 ডিগ্রি, এই অংশ হবে এমজি সাইন 45 ডিগ্রি, লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে এন হবে, ঠিক আছে। তাহলে এই এমজি সাইন 45 ডিগ্রির জন্য নিচের দিকে নেমে আসবে। এটা ছিল কিনা মসৃণ তলের ক্ষেত্রে। আর সেম জিনিসটাই অমসৃণ তলের ক্ষেত্রে, একই কম্পোনেন্ট একই সব লিখবো, শুধুমাত্র অমসৃণ তল যেহেতু এর উপর দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, এটুকু হচ্ছে ডিফারেন্স। আর সেবার চলে আসো ক্যালকুলেশনে, ছবি আশা করে বুঝতে পেরেছো। চলো প্রথমে মসৃণটার জন্য দেখে নিই। তাহলে কি লিখবো আমরা? এফ সমান এমজি সাইন 45 ডিগ্রি, কারণ এমজি সাইন 45 ডিগ্রির জন্যই এইদিকে নিচে নেমে আসবে, তো এটা হবে তো এফ সমান এমজি সাইন 45 ডিগ্রি। তাহলে এমজি সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, বসিয়ে দেওয়া হলো। আবার লিখতে পারি এফ সমান এম এ, তাহলে লিখছি এম এ সমান এমজি বাই √2, এই যে এমজি বাই √2 তো ছিল এটা, আর এফ সমান এম এ লেখা হলো, এম কেটে গেল, তার মানে ত্বরণটা পেয়ে গেলাম এ সমান কত না g/√2, ত্বরণ পেয়ে গেছি আমরা। আমাদের কি প্রয়োজন? আমাদের হচ্ছে এখান থেকে দূরত্বটা প্রয়োজন, অর্থাৎ এস বের করতে হবে। তাহলে এস এর সূত্র আমরা বসিয়ে দিই, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বসে উপর থেকে নিচের দিকে পড়ছে, মসৃণ তল মানে কি সে অবশ্যই ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমরা বস্তু এখানে কি ছিল এই পয়েন্টে প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তার মানে ইউর মান আমার কত হবে 0। তাহলে ইউর মান 0 হলে ইউটিটা 0 হয়ে গেল। তাহলে এর সমান আমরা পাবো শুধু হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এ এর মান কত g/√2 ইন্টু টি স্কোয়ার। তো এটা আমরা পেয়ে গেলাম একটা। এরপরে আমরা কি করব, যে এই দিকের কন্ডিশনটা অমসৃণ তলে যেটা হচ্ছে, তাহলে সেখানে আমরা কি লিখতে পারি যে এফ সমান এমজি সাইন 45 ডিগ্রি মাইনাস এফ। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো এমজি সাইন 45 ডিগ্রি নিচের দিকে কাজ করছে আর এফ উপর দিকে কাজ করছে, কিন্তু বস্তুটা স্থির অবস্থা নেই। বস্তু যদি স্থির অবস্থায় থাকতো সেক্ষেত্রে তো বলতে পারতাম এমজি সাইন 45 মানেই হচ্ছে এফ, কিন্তু বস্তু নিচের দিকে নামছে, তো নামছে মানে এমজি সাইন 45 বেশি। তার নেট ফোর্স কত হবে? এমজি সাইন 45 মাইনাস স্মল এফ সমান হবে ক্যাপিটাল এফ, এই ক্ষেত্রে আর কি। তাহলে সেখানে আমরা পাচ্ছি এমজি সাইন 45 ডিগ্রি মাইনাস এফ সমান হয় মিউ এন, মান বসানো হবে এমজি সাইন 45 মাইনাস মিউ এন মানে মিউ এমজি কস থিটা মানে কস 45। তাহলে পাচ্ছি কত এফ সমান mg/√2, সাইন 45 মানে 1/√2, কস 45 1/√2, তাহলে পাচ্ছি mg/√2 মাইনাস মিউ mg/√2। তাহলে এখান থেকে পাচ্ছি এফ সমান আমার হয় এম এ, তাহলে এম এ সমান কত হচ্ছে না mg/√2, কমন যদি নিই আমরা তাহলে 1 মাইনাস মিউ, এটা পেলাম। তাহলে এখান থেকে এম কেটে গেলে পাচ্ছি এ সমান g/√2 ইন্টু 1 মাইনাস মিউ, ঠিক আছে। এর মান পেয়ে গেলাম ত্বরণটা, অমসৃণ তলে যখন নামছে তার ত্বরণ আমরা বের করে নিতে পারলাম। এবার সে জায়গায় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানেও সেই প্রাথমিক অবস্থায় বস্তু স্থির ছিল, তার মানে ইউর মান ছিল 0, ইউ2 0 হয়ে গেল। তাহলে হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এর মান কত না g/√2 ইন্টু 1 মাইনাস মিউ ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ারের জায়গায় কি লিখবো? দেখো প্রশ্নে বলাই আছে যে এর নামতে যতক্ষণ সময় লাগবে এটার নামতে তার থেকে কত সময় বেশি লাগবে, এন গুণ বেশি সময় লাগবে। তাহলে এর সময় যদি টি হয়, এর সময় তাহলে কত হবে এন টি। তাহলে এখানে যখন লেখা হবে টি স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় লিখবো এন টি, তার মানে এন টি এর হোল স্কোয়ার। টি স্কোয়ার মানে কি টি এর জায়গায় এন টি লিখলে এন টি এর হোল স্কোয়ার মানে পাবো আমরা এন স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। ব্র্যাকেটে লেখা আছে যেহেতু টি সমান এন টি,
অ্যাকচুয়ালি এখানে টি সমান এনটি বলতে এটাকে টি ড্যাশ করে দাও, এটা সূত্রের জন্য টি ড্যাশ করে দাও সময়টা, নাহলে এটা বুঝতে অসুবিধা হবে। টি ড্যাশ এর তরঙ্গগুলোকে এ ড্যাশ ধরতে পারো, ঠিক আছে। এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এই যে দুটো দূরত্ব, দুজনের দূরত্ব তো একই, এই নততলের দূরত্বও যা, এই নততলের দূরত্বও তা, দুটো এসকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে হাফ ইন্টু জি বাই রুট টু ইন্টু টি স্কোয়ার সমান হাফ ইন্টু জি বাই রুট টু ইন্টু 1 মাইনাস মিউ ইন্টু এন স্কোয়ার টি স্কোয়ার। দুটো ইকুয়াল, টি স্কোয়ার কেটে গেল, হাফ হাফ কেটে গেল, জি বাই রুট টু কেটে গেল। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কত না 1 মাইনাস মিউ ইন্টু এন স্কোয়ার। 1 মাইনাস মিউ ইন্টু এন স্কোয়ার সমান এদিকে কিছু নেই মানে 1 পড়ে আছে। দ্যাট ইজ ইকুয়াল টু 1 হলে পাচ্ছি এখান থেকে 1 মাইনাস মিউ সমান কত 1 বাই এন স্কোয়ার। সেখান থেকে মিউ পাচ্ছি কত না মিউ ইজ ইকুয়াল টু হবে যে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান দেখো বিতে আছে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর 13 দাগেরটা, থিটা নতিকোণের একটি নততলের ওপরের দিকে এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। তাহলে নততলের উপরের দিকে একটা বস্তুকে ঠেলে দেওয়া হচ্ছে। বস্তু ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লক নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে তা হলো, কোনটা হবে? ঠিক আছে, তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আগে ছবিটা দেখো, ছবিটা ভালো করে বুঝলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ছবিটা শুধু বোঝার চেষ্টা করো। এটা একটা নততল, নততলের উপর একটা বস্তুকে রাখা আছে, বস্তুটাকে এফ বল প্রয়োগ করে উপরের দিকে ঠেলে দেওয়া হলো। তার ফলে ধরো বস্তুটার একটা ইউ প্রাথমিক বেগ পেলো। এফ বল দেওয়ার ফলে তাকে যখন গতিশীল করা হচ্ছে ইউ একটা প্রাথমিক বেগ পেয়েছে। এবার যেহেতু নততলের উপর দিয়ে যাচ্ছে একসময় বস্তুটা স্থির হবে। তো ধরে নাও এটা এমন একটা পজিশন জাস্ট স্থির হওয়ার আগের মুহূর্ত, জাস্ট স্থির হওয়ার আগের মুহূর্ত। সেক্ষেত্রে কি না এই যে এফ বলটা যেটা প্রয়োগ হচ্ছিল সেই এফ বল উপরের দিকে আছে, আর বল যদি উপরের দিকে বস্তুর প্রয়োগ হয় তাহলে ঘর্ষণ বল ঠিক বিপরীত দিকে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে এফ। বোঝার চেষ্টা করো, জাস্ট স্থির হওয়ার আগের মুহূর্ত, তাহলে এফ বল তখন উপরের দিকে আছে, ঘর্ষণ বল কাজ করছে এফ নিচের দিকে। আর সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, বস্তু কিনা বস্তুর ওজন তো এমজি নিচের দিকে কাজ করে, এমজি নিচের দিকে হলো। নততলে যদি আনত কোণ থিটা হয় বা নতিকোণ থিটা হয় তাহলে এই এখানটা থিটা হলে এই কম্পোনেন্ট কত হবে এমজি কস থিটা, আর এদিকের কম্পোনেন্ট হবে কত এমজি সাইন থিটা। তাহলে নিশ্চয়ই এই এফ বলটাকে ব্যালেন্স করবে এমজি সাইন থিটা এবং স্মল এফ, এই দুটো উপাংশ। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ সমান ক্যাপিটাল এফ সমান স্মল এফ প্লাস এমজি সাইন থিটা। ঠিক, এরপর যখন বস্তুটা আরও একটু উঠে গিয়ে যখন পুরোপুরি স্থির অবস্থায় চলে আসলো, ভালো করে বোঝো, যখন বস্তুটা পুরোপুরি স্থির অবস্থায় পৌঁছে গেল সেই ক্ষেত্রে বস্তুর উপর কিন্তু আর কোনো এই ইউ প্রাথমিক বেগের বেগ কিন্তু কোনো কাজ করছে না, ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। তো সেক্ষেত্রে বস্তুটা স্থির মানে এখন বস্তুর আবার নিচের দিকে গড়িয়ে পড়ার একটা উপক্রম হবে। তার ফলে কি হবে না বস্তুর ঘর্ষণ বল বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে কাজ করবে এবং বস্তু নিচের দিকে গড়িয়ে পড়ার উপক্রম হবে বলে এফ বলটা তখন নিচের দিকে প্রযুক্ত হবে। ঠিক, অর্থাৎ এই তখন যে বলটা অ্যাকচুয়ালি লিখেছি যেখানে এফ, এটা অ্যাকচুয়ালি কত না, এটা এমজি হলে এটা এমজি কত এমজি, এটা কস থিটা এবং সেটা হবে এমজি সাইন থিটা। অর্থাৎ এই যে কম্পোনেন্টটা, এই বলটা এই এফ বলতে এই ক্যাপিটাল এফ নয়, এই কম্পোনেন্টটা যে বল এফ সেটা হচ্ছে এমজি সাইন থিটা। ধরে নাও এটা হচ্ছে ক্যাপিটাল এফ ড্যাশ ধরে নিতে পারো, সেটা তাহলে কত হবে না, সেটাই হবে কত না এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা উপাংশের দিকে প্রযুক্ত হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা স্থির অবস্থা থাকতে গেলে এফ এর সঙ্গে এমজি সাইন থিটা ইকুয়াল হতে হবে। তো সেটাই লেখা আছে যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটি স্থির থাকলে অবশ্যই এফ সমান এদিকের কম্পোনেন্ট এমজি সাইন থিটা সেটা ইকুয়াল হতে হবে। এখানটা লিখে দিচ্ছি এটা কত হবে, বারবার কম্পোনেন্টগুলো একই বলে লিখিনি, এমজি এটা তাহলে হবে কত এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা, তাহলে এফ সমান এমজি সাইন থিটা হতে হবে। আচ্ছা, যখন মানে পুরোপুরি স্থির অবস্থায় ছিল তার আগের মুহূর্তে কি ছিল, তার আগের মুহূর্তে ছিল এফ সমান এমজি সাইন থিটা প্লাস স্মল এফ। তাহলে এমজি সাইন থিটা প্লাস স্মল এফ এর জায়গায় আমি এমজি সাইন থিটা আবার বসাতে পারি। তাহলে পাচ্ছি আমি এমজি সাইন থিটা প্লাস এমজি সাইন থিটা মানে 2 এমজি সাইন থিটা। তাহলে এফ সমান এম এ ব্যবহার করলে পাচ্ছি আমি এম এ সমান কত না 2 এমজি সাইন থিটা মানে এ সমান পাচ্ছি 2 জি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এটা যদি হয়ে যায় এবার আমি এখান থেকে ত্বরণ পেয়ে গেছি। তাহলে এবার সূত্র ব্যবহার করবো গতীয় সমীকরণ, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2a সূত্র থেকে পাই। অবশ্যই নততল বরাবর উপর দিকে উঠলে তার বেগ ক্রমশ হ্রাস পাবে, তার মানে মন্দন নিয়েই চলবে। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2a সূত্র থেকে পাই যে ভি স্কয়ার সমান অর্থাৎ সর্বোচ্চ বিন্দু তার বেগ কত হবে 0 হবে। তাহলে ভি স্কয়ার সমান অর্থাৎ 0 সমান ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে পাচ্ছি এস সমান কত না ইউ স্কয়ার বাই 2a। তাহলে ইউ স্কয়ার বাই 2a 2 ইন্টু এ এর মান কত পেয়েছি আমরা 2g সাইন থিটা। তাহলে ইউ স্কয়ার বাই 2 ইন্টু 2g সাইন থিটা মানে ইউ স্কয়ার বাই 4g সাইন থিটা। এটি হবে অ্যান্সার। কোন অপশনে আছে? অপশন সিতে আছে। ঠিক আছে, এই পোর্শনটা এইভাবে তোমরা করতে যাবে না, এইভাবে করতে গেলে অঙ্কটা অনেক ক্যালকুলেশন জোর হয়ে পড়বে। এভাবে করতে যাওয়ার দরকার নেই, এভাবে করলে হবে। ছবি বুঝবে আর এভাবে সলিউশন করবে। আশা করি বোঝা গেছে না? বুঝতে পারলে কমেন্ট করে জানিও। আমি এটা
বোর্ডের মধ্যে বিশদভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা থাকে। ঠিক আছে, চলো এরপরের প্রবলেমটা দেখে নাও। এরপর 14 দাগের প্রবলেম কি বলেছে দেখো, যে এ ব্লকের ভর 10 কেজি, তল এবং ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক 0.2। ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর হবে কত? অনেকগুলো ভর দেওয়া আছে, কোনটা অ্যান্সার হবে? ঠিক আছে, তো এইভাবে দেখো নবতলের উপর এদিকে ঝালানো আছে বি, এদিকে আছে এ। তো এটা খুব সহজ, একটা সিম্পল প্রবলেম। অ্যান্সারটা দেখে নাও। তাহলে আমরা এইভাবে লিখবো যে আগে ছবিটা দেখে নাও। এদিকে যদি নিচের দিকে বস্তু বি ব্লকটা ঝুলানো থাকে, তো বি ব্লকের ভর যদি এম হয় তাহলে কি এদিকে ওজন কাজ করবে এম জি, আর এ ব্লকটার ঘর্ষণ বলই এই এম জি কে ব্যালেন্স করবে, অর্থাৎ এর ঘর্ষণ বল কত হবে? এফ ফিজিক্যাল টু মিউ এন। তো এনটা কত পাবো? এর যা ওজন ছিল 10 গ্রাম, 10 গ্রাম হলে উপর দিকে কাজ করবে কত না 10 জি। ঠিক আছে, এটা 10 জি মানে এম এর মান 10, তার 10 ইন্টু জি হলে এন এর মান হবে 10 ইন্টু জি। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি এম জি বলতে এই এম জি সমান কত হবে না এই মিউ এন মানে কত? এন এর মান কত হবে না 10 জি। তাহলে লিখতে পারি যে এম জি সমান মিউ ইন্টু এম ড্যাশ জি, এটা ধরে নাও এম ড্যাশ জি, এর ভর আর এর ভরটা কি নয়, এর এম হলে এর ভর এম ড্যাশ ধরে নাও, তাহলে সেই এম ড্যাশটার মান কত হলো না 10। এটাকে লিখে দাও না, এম জির আগে এটা হচ্ছে এম ড্যাশ জি সমান 10 জি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এখান থেকে মান বসিয়ে দিলাম, জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে এম জি তো কেটে যাবে বোথ সাইড, তাহলে পাচ্ছি মিউর মান 0.22, প্রশ্নে বলা আছে গুণিত 10 করলে পাচ্ছি আমরা 2.2। তাহলে অ্যান্সার হবে বেটা 2.2 কেজি। এটা সহজ প্রবলেম ছিল। চলো এরপরে 15 দাগেরটা কি বলছে, যে বি ব্লকটির ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক এবং তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পরে থেমে যাবে? তাহলে দেখো এই বরাবর একটা বেগ ভি দিয়ে গতিশীল করা হয়েছে, এইদিকে যদি বস্তুর বল প্রযুক্ত হয়, এদিকে বেগে যাচ্ছে মানে বল প্রযুক্ত হয়েছে, তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে, বিপরীত দিকে ঘর্ষণ বল হবে এফ সমান মিউ এন। লম্ব প্রতিক্রিয়া বল এন হলে নিচের দিকে ওজন কাজ করছে এম জি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে অবশ্যই দেখো এন সমান কত হবে এম জি ব্যালেন্সের জন্য, আর এদিকে ভি এর বিপরীতে আছে কত এফ সমান মিউ এন। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি কত এ সমান এফ বাই এম, এ সমান এফ বাই এম, কারণ এই ঘর্ষণ বলের বিপরীত, এই ঘর্ষণ বলের বিপরীত তো এই বেগ নিয়ে যাচ্ছিল এদিকে। এ সমান এফ বাই এম হলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে মিউ এম জি, এফ সমান মিউ এন মানে মিউ ইন্টু এম জি। তাহলে মিউ এম জি হলে এম দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এম কেটে গেলো মানে মিউ জি, ত্বরণটা আমরা পেয়ে গেলাম কত না মিউ জি। তাহলে এবার আমরা গতীয় সমীকরণ এটা বসিয়ে দেবো স্পষ্টতই। ব্লকটি মন্দন নিয়ে চলবে, সেক্ষেত্রে ভি সমান ইউ মাইনাস ইটি সমীকরণ থেকে পাই যে 0 সমান, কারণ অন্তিম বেগ কত ভি সমান 0 হয়ে যাবে। তাহলে 0 সমান, কারণ ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো, ব্লক এবং তলটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, তো একটা তলে যদি কোনো বস্তু ঘর্ষণ নিয়ে চলতে থাকে তাহলে সেটা একসময় স্থির হবে, যেহেতু ঘর্ষণ বল পিছন দিয়ে কাজ করছে তার মানে মন্দন নিয়ে চলবে। তাহলে অন্তিম বেগ হয়ে গেল 0, আর প্রাথমিক বেগ এটা হচ্ছে সূত্র, এটা সূত্রের ভি সূত্রের ইউ, আর অঙ্কে কি বলা আছে যেটা ইউ সেটা প্রশ্নে বলা আছে প্রাথমিক বেগ ভি। ঠিক আছে, এটা খেয়াল করো, এটা হচ্ছে সূত্র লিখেছি। তাহলে অন্তিম বেগ 0 হয়ে গেল, প্রাথমিক বেগ ইউর মান ভি বসানো হয়েছে মাইনাস এটি, এর মান পেয়েছি আমরা কত না মিউ জি। মান বসিয়ে দাও, তাহলে টি ইজ ইকাল টু কত? টি ইজ ইকাল টু ভি বাই এ মানে ভি বাই মিউ জি। তো অ্যান্সার হবে এটা ভি বাই মিউ জি। ঠিক আছে, অপশন এ। চলো এরপরে প্রবলেম 16 দাগেরটা, একটি অর্ধ গোলাকাকৃতি বাটির ওপর বা বাটির ভেতরে তল বেয়ে একটি পতঙ্গ খুব ধীরে ধীরে উপরে উঠছে। পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3। পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং অর্ধ গোলাকাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখা উলম্ব রেখার সঙ্গে আলফা কোণে করলে কোনটা সঠিক হবে? তো এইভাবে দেখো পতঙ্গটা উপরের দিকে উঠছেই হবে, তো এই লাইনের সঙ্গে এই এখন যেই মুহূর্তে আছে এই দুটোর অ্যাঙ্গেল হচ্ছে কত না আলফা, এটা প্রশ্নে বলা আছে। আর জানতে চেয়েছি যে উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করলে কোনটা এখানে কোন অপশনটা সঠিক হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে আমরা লিখবো যে মিউ সমান কত ট্যান আলফা, যেটাকে আমরা লিখতাম মিউ সমান ট্যান থিটা বা ট্যান থিটা সমান মিউ, সেটা বের করে দেখানো হচ্ছে না, সরাসরি করে দিতে পারি, কারণ প্রত্যেক তো এই ধরনের প্রবলেমে মিউ সমান ট্যান থিটাই হয়। তাহলে এখানে ট্যান আলফা বসানো হলো, তাহলে ট্যান আলফা সমান কত হবে 1/3, কারণ প্রশ্নে বলেই দেওয়া আছে গুণাঙ্ক হচ্ছে 1/3। তাহলে ট্যান আলফা সমান পাচ্ছি আমরা 1/3, যেহেতু মিউ সমান 1/3, তাহলে ট্যান আলফা সমান 1/3 হলে এখান থেকে কি পাবো আমরা কোয়াট আলফা সমান 3, তাই না? তো চলো যদি বিশদভাবে তোমাদের প্রয়োজন হয় তাহলে এটা দেখে নাও। ছবিটা দেখো, এখানে বস্তু আছে মানে পতঙ্গটা আছে, তাহলে নিচের দিকে এমজি ওজন কাজ করবে, এইদিকে তাহলে কত কাজ করবে এমজি সাইন আলফা, এই কোণটা যেহেতু আলফা এটা সাইন আলফা, এটা আলফা কোণ করে আছে মানে এটা কস আলফা, এমজি কস আলফা। বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে এফ সমান মিউ এন মানে কত মিউ এমজি, এর কম্পোনেন্ট কত ছিল কস আলফা, কারণ এর উপরের দিকে লম্ব বলে এদিকে কাজ করছে, এরকম প্রবলেম একটু আগে আরেকটা করানো হয়েছে। তাহলে মিউ এন সমান হবে এমজি কস আলফা, তাহলে আমরা লিখতে পারি মিউ এমজি কস আলফার বিপরীতে কাজ করছে এমজি সাইন আলফা সমান এমজি সাইন আলফা।
সেখান থেকে পাচ্ছি কত না মিউ সমান সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, বা ট্যান আলফা সমান কত হচ্ছে না মিউ মানে 1/3, আর আমরা জানি 1/tan মানে কট, বা কট আলফা সমান তাহলে কত হবে 3 হবে। এটি হচ্ছে অ্যান্সার যে কট আলফা সমান 3। আচ্ছা, এখানে একটা দেখো সূত্র আছে যে মিউ সমান ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। যদি বেগ রিলেটেড কোনো প্রবলেম থাকতো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতাম, এখানে কিন্তু নয়। মিউ সমান ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, এটা বেগ রিলেটেড কোনো প্রবলেম থাকলে লেন্স সূত্র অ্যাপ্লাই করবো। চলো তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে কট আলফা সমান 3। চলো এরপর 17 দাগেরটা, একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে। কপিকলটির উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপ্রসার্য সুতোর এক প্রান্ত টেবিলের উপর রাখা এ ব্লকের সাথে যুক্ত। সুতোটির অপর প্রান্তের সাথে বি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ও বি ব্লকের ভর যথাক্রমে 15 কেজি ও 10 কেজি এবং টেবিলের তল ও এ ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4। এ ও বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য এ ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটি ব্লক সি কে বসাতে হবে তা হলো। ঠিক আছে, তো দেখে নাও এখানে একটা এ ব্লক আছে, এখানে একটা বি ব্লক আছে, বি ব্লক নিচের দিকে ঝুলছে, এখানে একটা অমসৃণ নততলের মধ্যে এটা ঝুলছে। ঠিক আছে, এটা ঘর্ষণহীন অমসৃণ, এটা মসৃণ। অমসৃণ অনুভূমিক টেবিলটা হচ্ছে অমসৃণ অনুভূমিক টেবিল, আর অবশ্যই মসৃণ এটা কি বলে এটাকে, এটা পুলির মধ্যে এটাকে ঝুলানো আছে। ঠিক আছে, অবশ্যই এটা বা কপিকলের মধ্যে ঝুলানো আছে, এটা ঘর্ষণহীন, এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। ঠিক আছে, কিন্তু এই টেবিলটা ছিল অমসৃণ, এখানে বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল হবে। তাহলে এখন বলা হচ্ছে যদি উপরে আমি একটা অন্য কোনো বস্তুকে না ঝুলাই মানে না চাপানো হয়, তখন কি হচ্ছে এই ভরের জন্য বি ভরের বস্তুর জন্য এই নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ এদিকে গড়ি গড়ি চলে আসবে। ঠিক আছে, কিন্তু এখন যদি এর উপর একটা সি ভরের বস্তুকে একটা চাপিয়ে দিই, তাহলে কি দেখা যাচ্ছে না এর ঘর্ষণের জন্য তখন ঘর্ষণটা বেড়ে যাবে, এফ ঘর্ষণটা বেড়ে যাওয়ার জন্য তখন কিন্তু এটা ব্যালেন্স সাম্য অবস্থায় থাকবে। তো এখন বলা হচ্ছে এই যে সি যে বস্তুটাকে চাপিয়েছি এর ভর ন্যূনতম কত হলে এটা সাম্য অবস্থা থাকবে। ঠিক আছে, তাহলে লিখবো এ ও বি ব্লক দুটিকে স্থির অবস্থায় রাখার জন্য আমরা লিখতে পারি যে এফ সমান কত না 10G। এফ সমান 10G, কারণ কি এদিকে যে ঘর্ষণ বলটা হবে সেই ঘর্ষণ বলটাই সমান আমার কত না, এখানে যেহেতু এর এমজির মান কত এটা প্রশ্নে বলা আছে, দেখো যে 10 গ্রাম ছিল। 10 গ্রাম যেহেতু প্রশ্নে বলা আছে, 10 গ্রাম বলছি 10 কেজি যেহেতু প্রশ্নে বলা আছে, তো এটা 10 কেজি হলে এখানে আমরা কত লিখবো, এটা mg মানে এটা হবে কত না 10G। এটা ধরো লিখে দিচ্ছি m-g সমান 10G, কারণ এই সি বস্তুর ভরকে যদি m ধরি তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে f সমান মিউ এন। তো মিউ এন লম্ব প্রতিক্রিয়া বল তাহলে কত হবে, লম্ব প্রতিক্রিয়া বল হবে এ বস্তুর ভর হচ্ছে 15 কেজি, সি বস্তুর ভর ধরে নিচ্ছি m কেজি, তাহলে 15 প্লাস m ইন্টু জি। ঠিক আছে, তাহলে এই মিউ এনের জায়গায় এনের জায়গায় লিখবো 15 প্লাস m ইন্টু জি সমান এই যে যেটা ঝুলছে তার যে ওজন 10G। জি কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা মিউর মান বসিয়ে দিলাম, মিউর মান ছিল 0.4, 0.4 ইন্টু 15 প্লাস m সমান কত পাচ্ছি 10, তাহলে পাচ্ছি 15 প্লাস m সমান কত না 10 বাই 0.4 মানে 25, তার মানে m সমান কত পাচ্ছি 25 মাইনাস 15 মানে 10, তো অ্যান্সার পেয়ে গেলাম আমরা কত না 10 কেজি। এখানে যে সি বস্তুটাকে আমরা এখানে চাপিয়েছি তার ওজন হচ্ছে কত না 10 কেজি, অপশন এ হচ্ছে অ্যান্সার। খুব সহজ একটা প্রবলেম। চলো এর পরেরটা 18 দাগের প্রবলেমটা, একটি এম ভরের বস্তু নততলের সাম্যাবস্থায় আছে, ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ, নততলটির অনুভূমিকের সঙ্গে কত কোণ করে আছে। তো এই ধরনের প্রবলেম চোখ মুজে লিখবে যে কত হয়, ট্যান থিটা ইজিক্যাল টু মিউ হয়, মানে মিউ সমান ট্যান থিটা হলে থিটা সমান কত ট্যান ইনভার্স মিউ, সরাসরি অ্যান্সার লিখতে পারো। আর যদি কারো মনে হয় যে এটা কেন হচ্ছে তাহলে দেখে নাও ছবিটা, এই যে বস্তু রাখা আছে এই ধরনের প্রবলেম সবই একই অ্যান্সার একই প্রসেস। এদিকে এমজি কাজ করলে এদিকে এমজি কস থিটা, যেহেতু এটা থিটা কোণ আছে এমজি কস থিটা হবে, উপাংশ এমজি সাইন থিটা, এমজি সাইন থিটার বিপরীত আছে এফ, তাহলে দুটো ইকুয়াল, আর এমজি কস থিটার বিপরীত আছে কত এন, তাহলে এই দুটো ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি চিত্রানুযায়ী এমজি সাইন থিটা সমান এফ, তাহলে এখান থেকে লিখতে পারি যে এমজি সাইন থিটা সমান এফ সমান কত মিউ এন, তাহলে মিউ এমজি কস থিটা, তাহলে মিউ সমান পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে হয়ে গেল থিটা সমান ট্যান ইনভার্স মিউ, এটি হলো অ্যান্সার। চলো এরপরেরটা দেখে নেওয়া যাক। এরপর 19 দাগেরটা, একটি 13 মিটার দৈর্ঘ্যের ময়কে একটি মসৃণ উলম্ব দেওয়ালে দাঁড় করানো হলো, যার নিম্নভাগ দেওয়ালের গোড়া থেকে 5 মিটার দূরে, নিম্নভাগ দেওয়ালের গোড়া থেকে যে 5 মিটার দূরে অবস্থিত। মেঝে ও মইয়ের নিম্নাংশের মধ্যে ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক কত হলে মইটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ মইটা দেখো এখানে যদি দেওয়ালে ঠেস করে রাখা থাকে, মই ধীরে ধীরে কি হবে এদিকে স্লিপ খেয়ে এদিকে চলে যেতে থাকবে, অর্থাৎ ঘর্ষণ বল এই বিপরীত দিকে তখন এইদিকে কাজ করবে। তো এখানে ঘর্ষণ গুণাঙ্কটা কত সেটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, আর মইটার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে কত না 13 মিটার। তো মইয়ের দৈর্ঘ্য যদি 13 মিটার হয়, এই দূরত্ব গোড়া থেকে 5 মিটার দূরে মইটাকে রাখা আছে, তাহলে মইটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তা 13 স্কোয়ার মানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25, 169 25 বিয়োগ করলে হয় 144, তার রুট করলে পাবো আমরা 12 মিটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। পিথাগোরাসের উপপাদ্য সেটা অ্যাপ্লাই করা আছে, 12 মিটার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার চলে আসো মেন অঙ্কে।
দেখো মই যদি এখানে ঠেস করে রাখা থাকে তাহলে লম্ব প্রতিক্রিয়া বল এখানে একটা কাজ করবে ঠিক এদিকে, এটা যেহেতু দেয়াল থেকে তার সঙ্গে লম্ব হবে হলে এটাই হবে, এদিকে কাজ করবে। আবার মইটা যখন ভূমিয়ে রাখা আছে, এটা ভূমি, তো ভূমির সঙ্গে লম্ব হবে কি কাজ করবে, উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। এটা তো এটাকে N1 ধরেছি, এটাকে N2 ধরেছি, ঠিক আছে। আচ্ছা, মইটা এদিকে গড়িয়ে যাওয়ার উপক্রম হবে, তাই ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বল F এদিকে কাজ করবে। মইটার সমস্ত ওজন তার ঠিক কেন্দ্রবিন্দুতে ক্রিয়া করবে, এটা ধরে নেওয়া হয়। মোট ওজনটা তার ঠিক ভার কেন্দ্রে আমরা ধরবো, তো সেটা হচ্ছে কত না W। তো এখান থেকে এই দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে এখান থেকে এই দূরত্ব কত হবে, 5/2 মিটার, ঠিক 5/2 মিটার হবে। তো এইভাবে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করব, এখানে বলের ভ্রামক বা টর্ক অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে আমরা কি দেখতে পাচ্ছি যে N1 উপর দিকে কাজ করছে, W নিচের দিকে কাজ করছে, তো সাম্যাবস্থা থাকতে গেলে N1 সমান হতে হবে W। আবার দেখো N2 এদিকে কাজ করছে, তার ঠিক বিপরীত দিকে F এদিকে কাজ করছে। অভিমুখগুলো দেখো, N2 ছিল এইদিকে, F ছিল এইদিকে, তাহলে আমি বলতে পারি N2 সমান F এবং N1 সমান W। ক্লিয়ার? তো সেগুলো এখানে লেখা হয়েছে যে চিত্রানুযায়ী মইটিকে সাম্যাবস্থায় থাকতে হলে N1 সমান W, N1 এর মান যা হবে W তা হবে। আর কি না, N2 সমান হবে F, N2 এদিকে আছে, তার বিপরীত দিকে F আছে, তাই N2 সমান হবে F হতে হবে। এখন যদি N2 সমান F আমরা ধরে নিই, তাহলে N2 সমান যদি F হয়, তাহলে N2 সমান F, F সমান কত, F সমান μN, F সমান μN, এখানে Nটা কত N1, তাহলে F সমানের জায়গায় লিখবো μN1। আবার N1 সমান কত, N1 সমান হচ্ছে W, তাহলে আমি বলতে পারি μW, ঠিক আছে, যেহেতু N1 সমান W। এবার চলে আসো বলের ভ্রামক অ্যাপ্লাই করি। বলের ভ্রামক অর্থাৎ এভাবে থাকলে কি বলগুলো প্রযুক্ত হলে মইটা তো এরকম রোটেশন করতে থাকবে, তো এমন হবে একটা রোটেশন এদিকে কাজ করবে, একটা রোটেশন ওই দিকে কাজ করবে, দিয়ে আলটিমেটলি ব্যালেন্স হবে। তাহলে মনে রাখবে এই ধরনের প্রবলেমে আমরা যেই বিন্দু সাপেক্ষে রোটেশনটা বোঝার চেষ্টা করব, মানে বলের ভ্রামক বের করব, সেই বিন্দু সাপেক্ষে সেই পয়েন্টটার কত হবে, 0 হবে। 0 কেন হবে, বলের ভ্রামক সমান কি না বল গুণিত লম্ব দূরত্ব। আমি যদি সি বিন্দু সাপেক্ষে করি, তাহলে সি বিন্দু সাপেক্ষে সি বিন্দু দূরত্ব কত, 0 হবে। তাহলে সি বিন্দু সাপেক্ষে সি বিন্দু 0 মানে এটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আনার দরকার নেই। দেখো বলের ভ্রামক মানে টর্ক সমান কি না বল গুণিত লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব গুণিত বল। ক্রস প্রোডাক্ট করতে গেলে আর ক্রস এফ লিখতে হয়, আর নাহলে বল গুণিত লম্ব দূরত্ব যেটা খুশি লিখতে পারি, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা সি বিন্দু সাপেক্ষে যদি অ্যাপ্লাই করি, সি বিন্দু সাপেক্ষে, তাহলে সি বিন্দু সাপেক্ষে অ্যাপ্লাই করলে সি তো 0 হয়ে গেল, মানে এখানে F1 আর N1 কম্পোনেন্টের কিছু ব্যাপার দেখাতে হচ্ছে না। তাহলে আমার এখানে পড়ে আছে W আর পড়ে আছে এখানে N2, এই দুটো কম্পোনেন্ট পড়ে আছে। তো এই ধরনের প্রবলেমে যদি ধরো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা ধনাত্মক ধরি, ক্লকওয়াইজ রোটেশন হলে ঋণাত্মক ধরি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে N2, বোঝার চেষ্টা করো, N2 গুণিত সি বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব, এদিকে বলটা প্রয়োগ হচ্ছে মানে এ থেকে বি দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, সি বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব হবে এ থেকে বি, মানে N2 × 12। এটা কোন দিকে হচ্ছে, যদি একটা বস্তুর উপর ধরো এটা আমার সি বিন্দু স্থির হয়ে আছে ধরে নাও, N2 বল প্রয়োগ করছে এই দিকে, তাহলে বস্তুটার মইটা এদিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা ধনাত্মক ধরবো। তাহলে হচ্ছে কত না N2 × 12, লম্ব দূরত্বটা হচ্ছে 12। তারপরে হচ্ছে W ধরে এটা মই, এই যদি নিচের দিকে বল প্রয়োগ হয় তাহলে মই কোন দিকে ঘুরবে, মই ঘুরবে এইদিকে, মানে এটা বল প্রয়োগ হচ্ছে এই দিকে। আমি সি বিন্দু সাপেক্ষে যেহেতু করছি, আমি এই বিন্দু সাপেক্ষে করলে এটা এইদিকে ঘুরতো, আমি সি বিন্দু সাপেক্ষে করছি, W বল প্রয়োগ হচ্ছে নিচের দিকে মানে এদিকে টান হবে, তাহলে মইটা ঘুরছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে এটা ঋণাত্মক ধরবো। তাহলে সেইটা দুটো যোগফল হবে, যেহেতু সমাবস্থা আছে সেটা ইজিক্যাল টু হবে 0। তার মানে N2 × কত হলো 12 প্লাস W × Wটা সি বিন্দু থেকে কত লম্ব দূরত্ব ছিল 5/2, এইটা 5 হলে এই দূরত্ব কত, তার থেকে 5/2, তাহলে পাচ্ছি আমি কত না N2 × 12, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল, মাইনাস W × 5/2 সমান 0। তো সেটাকে আমি মাইনাস যেহেতু আছে আমি সমান করে ডান দিকে করে নিতে পারি। তো সেটা দেখে নাও, এখানে আমরা লিখেছি যে সি বিন্দু সাপেক্ষে মোট বলের ভ্রামক 0, তাই W × 5/2 সমান N2 × 12। কারণটা কি বুঝতে পারলে না, W × 5/2, W থেকে লম্ব দূরত্ব কত ছিল 5/2, আর N2 থেকে লম্ব দূরত্ব কত ছিল 12, তো সেটাই বসানো হয়েছে। এবার W × 5/2 সমান N2 সমান কত আমরা পেয়েছি, N2 সমান μW, তাহলে μW × 12, W কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা মিউ সমান কত না মিউ সমান 5/2 × 12, মানে 5/24, মানে 0.208, বা এটা বলতে পারো নিয়ার অ্যাবাউট 0.21। কোন অপশানে আছে দেখো, অপশান সিতে আছে 0.21, এটি হলো অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেম দেখে নেওয়া যাক। আর যা যেটা বুঝতে অসুবিধা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটার জন্য পার্টিকুলার একটা প্রবলেমের জন্য আমি তোমাদের বোর্ডে ভালো করে আবার বুঝিয়ে দেবো। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। চলো নেক্সট 20 দাগেরটা। চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে। এখানে একটা 4 কেজি আছে, তার উপরে একটা 2 কেজি রাখা আছে, এখানে F মানে 4 কেজি বস্তুর উপরে একটা F 18 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তাহলে F সমান ma,
এই যখন বলটা প্রযুক্ত হবে 4 কেজি 2 কেজি যেহেতু সংযুক্ত অবস্থায় আছে একসাথে আছে, তাহলে আমার এফ সমান এম এ, সেই এমটা দুটোর যোগফলের সঙ্গে হবে। তাহলে এফ সমান অর্থাৎ 18 সমান এম এ, এম মানে 4 + 2 দুটো একসাথে ছিল ইন্টু এ। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি না এ সমান 18/4 × 6 মানে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা আমরা পেয়ে গেলাম। জানতে কি চেয়েছে দেখো, ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। তো আমি যদি নিচে 4 কেজি বস্তুটাকে এদিকে টানি তখন কি হবে না 2 কেজি বস্তুটা পেছন দিকে চলে যাওয়ার উপক্রম হবে, ঠিক। আর তখন ঘর্ষণ বলটা কখন কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে এফ। তাই সেক্ষেত্রে আমি বলতে পারি আবার 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল অর্থাৎ এই ক্ষেত্রে অলিক বল, এটাকে আমরা সিউডো ফোর্স বলি। যেমন দেখে পড়েছিল একটা ট্রেন ধরো গতিশীল, ট্রেনের মধ্যে যদি আমি একটা মার্বেল রেখে দিই ট্রেনটা আজকা গতিশীল হতে শুরু করে তখন মার্বেলটা পেছন দিকে গড়িয়ে যাবে, পড়ি না, এটাকে তো সিউডো ফোর্স বলা হয়। তাহলে আমি 4 কেজি ভরের বস্তুকে এখান দিকে টানছি, 2 কেজি ভরের বস্তু পেছন দিকে চলে যাওয়ার উপক্রম হচ্ছে, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে। এই যে পেছন দিকে যাওয়ার উপক্রম হচ্ছে এই বলটাকে আমরা সিউডো ফোর্স বলবো বা অলিক বল বলি। এটাই ঘর্ষণ বলের যোগান দিবে এই অলিক বলটাই, সেটা কত না এম এ। তাহলে সেটাই ঘর্ষণ বল স্মল এফ এর সঙ্গে সমান হবে। তাহলে অবশ্যই বলবো আমরা কিনা এফ সমান এফ ড্যাশ সমান এম এ। এই এফ ড্যাশটা হচ্ছে আমি ধরে নিচ্ছি অলিক বল, সেটা কত না এম এ। তাহলে এম কত, এম এর মান এই বস্তু ভর কত ছিল 2 কেজি, আর এর মান তো বের করে নিচ্ছি 3, তাহলে 2 × 3 মানে পাচ্ছি আমার 6 নিউটন। আশা করি বোঝা গেছে। যার যেটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট অবশ্যই। চলো নেক্সট, এরপর হচ্ছে আমাদের 21-এর দাগে, ঠিক আছে। 21-এর দাগেরটা কি বলছে, একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক উলম্ব দেয়ালের 12 নিউটন বলের দ্বারা চেপে ধরা হলো। দেওয়াল ও ব্লকের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.6। অতএব ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে। তাহলে দেখো এটা ছিল দেয়ালের উপরে চেপে এরকম ধরা হয়েছে, তো 12 নিউটন বল এদিকে প্রয়োগ করা হলে বিপরীত প্রতিক্রিয়া বল 12 নিউটনই হবে, তবে সে ব্যালেন্স থাকা সম্ভব। এর ওজন যদি এমজি হয়, ঠিক দেওয়ালের সঙ্গে ঘর্ষণ বল এফ সমান এর সঙ্গে সমান হতে হবে। এফ সমান কত মিউএন, সেই মিউএনটাকে এমজির সঙ্গে সমান হতে হবে, তবে এই ব্যালেন্স অবস্থা থাকতে পারে। তাহলে দেখে নেন অ্যান্সারটা, যেহেতু ব্লকটিকে 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে অর্থাৎ ব্লকটি স্থির অবস্থায় রয়েছে, তাই অনুভূমিক বরাবর অর্থাৎ নেট ফোর্স এফ = 0 হতে হবে, অর্থাৎ দেয়াল দ্বারা প্রযুক্ত বলের মানও 12 নিউটন হতে হবে। মানে এদিকে 12 নিউটন দিলে লম্ব প্রতিক্রিয়া বল 12 নিউটন হবে, তবেই তো সমাবস্থা থাকবে। তবে লম্ব প্রতিক্রিয়া বলের মান কত হবে, অ্যান্সার 12 নিউটন। চলো নেক্সট, এরপর 22-এর দাগেরটা দেখো। 22-এর দাগেরটা কি বলছে যে একটি 8 কেজি ভরের বাক্স থিটা কোণে আনত একটি নততলের উপর স্থাপন করা হয়েছে। থিটা কোণে আনত একটা নততলের উপর 8 কেজি ভরের একটা বাক্সকে রাখা আছে। একটি এফ ঊর্ধ্বমুখী বলের দ্বারা বাক্সটি নততল বরাবর গতিকে আটকানো হলো। ঊর্ধ্বমুখী বলের দ্বারা গতিটাকে দিকে যাচ্ছিল, দিয়ে আটকানো হলো। বলের দ্বারা বাক্সটি নততল বরাবর গতিকে আটকানো হলো এবং 2F বল প্রয়োগ করে নততল বরাবর ঊর্ধ্বমুখী গতিশীল করা হলো। এই অবস্থায় বাক্স নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও ছবিটা। প্রথম এদিকে কাজ করছিল এফ বল, তারপরে করছে 2F বল। বাকি কম্পোনেন্ট সব একই। থিটা কোণ করে আছে, এমজি কাজ করছে এমজি, এটা এমজি কস থিটা, এটাও এমজি কস থিটা লিখবো। এদিকে কাজ করে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, সবই একই। শুধুমাত্র এখানে এফ বল দেওয়া ছিল, তারপরে ছিল 2F বল দেওয়া হচ্ছে, এইটুকু পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি যে এম সমান দেখো প্রশ্নে দেওয়া আছে কত, 8 কেজি, বস্তুর ভরটা দেওয়া আছে 8 কেজি। এফ ঊর্ধ্বমুখী বলের দ্বারা স্থির থাকা অবস্থায় যখন এফ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে এবং বস্তুটা স্থির ছিল, সেই অবস্থায় আমরা লিখতে পারি এফ প্লাস এফ। এ যেহেতু স্থির আছে তার ঘর্ষণ বল কিন্তু নিচের দিকে নামার উপক্রম হবে, ঘর্ষণ বল কিন্তু উপরের দিকে কাজ করবে। এফ প্লাস স্মল এফ সমান কত হবে না এমজি সাইন থিটা। সেখান থেকে আমরা পেয়ে যাবো ক্যাপিটাল এফ সমান এমজি সাইন থিটা মাইনাস এফ। এটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এই ক্ষেত্রে কিন্তু স্থির ছিল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, বস্তুটাকে 2F বল দ্বারা গতিশীল করা হচ্ছে। যখন গতিশীল করবো তখন ঘর্ষণ বল কিন্তু এখানে স্থির ছিল, এবার ঘর্ষণ বল উপরের দিকে ছিল, এখানে ঘর্ষণ বল এবার নিচের দিকে কাজ করছে এফ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, আর এমজি যে সাইন থিটা অংশ এ তো আছেই, আর এদিকে এমজি কস থিটার জন্য এমজি সাইন থিটা এই অংশগুলো তো আছেই। তাহলে আমরা বলতে পারি যে 2F সমান হবে কত, এফ প্লাস এমজি সাইন থিটা। তাহলে সেটাই লেখা হয়েছে এখানে যে 2F সমান এফ প্লাস এমজি সাইন থিটা। এখান থেকে তাহলে আমরা কমন নিলাম যে 2 কমন চলে গেলে এফ পেয়ে গেলাম, এফ এর জায়গা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস এফ সমান এফ প্লাস এই যে মানটা এফ প্লাস এমজি সাইন থিটা। আচ্ছা এখানে এফ এর জায়গায় এমজি সাইন থিটা কেন, কারণ আমরা পেয়েছিলাম আগেরটা থেকে যে এফ সমান এমজি সাইন থিটা মাইনাস এফ। তাহলে এফ এর জায়গায় এমজি সাইন থিটা মাইনাস এফ ওর জন্য বসানো হয়েছে, বাই 1 ওর জন্য লিখে দিয়েছি। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে 2 এমজি সাইন থিটা গুণ করলে মাইনাস 2F সমান এফ প্লাস এমজি সাইন থিটা। তাহলে পাচ্ছি আমরা 2 এমজি সাইন থিটা, আর এখানে এমজি সাইন থিটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এমজি সাইন থিটা সমান তাহলে 2F এদিকে গেলে প্লাস হয়ে গেল, অর্থাৎ এফ প্লাস 2F মানে 3F। আর এফ ইকুয়াল টু কত হয় মিউ এন, তার মানে 3 মিউ এন, তার মানে 3 মিউ এমজি কস থিটা। কারণ এন সমান কত হয়, এন সমান হবে এমজি কস থিটা, কারণ এন লম্ব প্রতিক্রিয়া বিপরীত দিকে এমজি কস থিটা আছে, তাহলে হয়ে গেল এমজি কস থিটা।
তাহলে পাচ্ছি আমরা আলটিমেটলি এমজি আমাদের কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা সাইন থিটা, আর এখানে পাচ্ছি কত না 3 মিউ, সাইন থিটা সমান 3 মিউ কস থিটা। তাহলে পাচ্ছি আমরা মিউ সমান তাহলে কত 1/3 ট্যান থিটা। তাহলে মিউ সমান 1/3 ট্যান থিটা কোন অপশনে আছে? অপশন এতে আছে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আরেকবার দেখে নাও, প্রথমে এটা যখন এফ বল প্রয়োগ করা হচ্ছিল এবং বস্তু স্থির ছিল, ঘর্ষণ বল ছিল উপরের দিকে, তারপরে 2F বল প্রযুক্ত হয়, ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে। ঠিক আছে, ব্যাস এই হলো তার অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এরপর হচ্ছে তোমাদের 23-এর দাগেরটা, জাস্ট একটা থিওরিটিক্যাল প্রশ্ন। একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে? না, গাড়িটি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটি থামে। ব্রেকটিকে পাম্প করতে হবে, অর্থাৎ একবার চাপ দিয়ে পরক্ষণেই ছাড়তে হবে। ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করতে হবে। অবশ্যই সঠিক অ্যান্সার হবে এটা, গাড়িটি স্লিপ না করা পর্যন্ত কি করতে হবে? সর্বোচ্চ মানের ম্যাক্সিমাম ব্রেক প্রয়োগ করতে হবে। অপশন হবে এটা। চলো এরপরের প্রশ্ন হচ্ছে 24-এর দাগেরটা। একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে। বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে গাড়ির যে সর্বোচ্চ ত্বরণে পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা হলো, মানে তার বেশি ত্বরণ নিয়ে গেলে বাক্সটা কখন পড়ে যাবে, মানে ম্যাক্সিমাম ত্বরণটা তাহলে কত? সর্বোচ্চ যে ত্বরণ। তাহলে ধরে নাও গাড়ি এদিকে যাচ্ছে, মানে এ ত্বরণ নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এ ত্বরণ নিয়ে যাচ্ছিল, তো এ ত্বরণ নিয়ে গেলে স্বাভাবিকভাবে বাক্সটা পিছনের দিকে একটা পড়ার উপক্রম হবে। বাক্সটা পিছনের দিকে পড়ার উপক্রম হবে মানে সেদিকে অলিক বলটা সেটা বলবো কত এম এ, আর সেই অলিক বলটার সঙ্গে এইদিকে যে ঘর্ষণ বল এফ সে কাজ করবে। তাহলে এই এম এ সমান কি বলতে পারি? ঘর্ষণ বল এফ। তাহলে এম এ সমান কত হবে? এফ। আবার এফ সমান কত হয়? এফ সমান হচ্ছে মিউ এন। এন এর মান কত? এন এর মান হচ্ছে এম জি। তো গাড়ির উপরে যে বাক্সটা যেটা রাখা ছিল এটা এন সমান হবে এম জি। তাহলে এম এ সমান হচ্ছে এফ সমান মিউ এন, কারণ অলিক বলটাই তো ঘর্ষণ বলের যোগান দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এম এ সমান মিউ এম জি, কারণ এন সমান এম জি। তাহলে পেয়ে গেলাম আমরা এম এম কেটে গেল, এ সমান মিউ জি। তাহলে মিউ জি, মিউর মান 0.2 প্রশ্নে বলাই আছে, আর ইন্টু জি এর মান 10 বলা আছে, গুণ করলে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হবে অ্যান্সার, অর্থাৎ ডিএটি অ্যান্সার। চলো এরপরের প্রশ্নটা দেখে নাও। এরপর 25-এর দাগেরটা। একটি তলের ওপরে এম ভরের একটি ব্লক রাখা হলো। তলটির লম্ব প্রস্থচ্ছেদ সমীকরণ হচ্ছে y = x³/6। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 হলে মাটি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটিকে রাখা যাবে যাতে ব্লকটি পিছলে না পড়ে তা হলো। তাহলে এখানে ব্লকটাকে ধরো রাখা আছে, সর্বোচ্চ কত উচ্চতা রাখলে পিছলে পড়বে না? একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পড়বে, তাহলে তো পিছলে পড়ে যাবে। সর্বোচ্চ কত উচ্চতা রাখলে ব্লকটা পিছলে পড়বে না সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদের সমীকরণ কি দেওয়া আছে? y = x³/6। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি বের করি যে ট্যান থিটা সমান কত হয়? ট্যান থিটা সমান d/dx। ট্যান থিটা কেন বের করছি? আমরা পড়েছিলাম যে মিউ সমান ট্যান থিটা হয়। মিউ সমান যেহেতু ট্যান থিটা হয়, তাহলে আমার ট্যান থিটার মানটা এখানে প্রয়োজন। তাই এখানে কি করছি না, যে ট্যান থিটা সমান তাহলে আমরা বের করে নিচ্ছি ট্যান থিটা সমান কত হয়? লম্বায় ভূমি। তো লম্বায় ভূমি করলে এটা y অক্ষ বরাবর, এটা y অক্ষ, এটা x অক্ষ। তো লম্বায় ভূমি মানে y অক্ষ বাই x অক্ষ, মানে dy/dx, তাই তো? তাই আমরা এটা করছি, সমীকরণ থেকে dy/dx বের করবো। তাহলে dy/dx বের করলে আমরা পাচ্ছি ddx অফ x³/6, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন করলে পাবো কত? না x³/6 মানে 1/6 রয়ে গেল, আর x³ এর ডিফারেন্সিয়েশন করলে 3x², তার মানে পাচ্ছি আমরা 3x²/6। 3 2 6, তার মানে x²/2। এবার যখন এটা মানে স্থির অবস্থায় বলেছে বা সাম্য অবস্থায় আছে, সেই ক্ষেত্রে সীমাস্থ সাম্য অবস্থায় মিউ সমান কত? ট্যান থিটা, মানে যখন সাম্য অবস্থায় থাকবে। মিউ সমান যদি ট্যান থিটা হয়, মিউর মান প্রশ্নে বলা আছে 0.5, সেটা সমান কত হবে? ট্যান থিটা। ট্যান থিটার মান কত পেয়েছি আমরা? x²/2, কারণ মিউ সমান ট্যান থিটা আবার সূত্র হয়। এবার সেটা এখানে সমাধান করা আছে। তাহলে বা এখান থেকে পাচ্ছি কত? x² সমান 0.5 × 2 করলে পাচ্ছি কত? 1। 2 5 10 মানে 1.0, বা x সমান তাহলে কত হচ্ছে? x সমান হচ্ছে +-1, মানে +1ও হতে পারে -1ও হতে পারে। এবার 1 নম্বর সমীকরণ এটাকে আমরা বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ y সমান কত বলছি? x³/6। তো x³ মানে যদি 1 আমরা কিউব করি তাহলে কত পাবো? 1/6। তাহলে পাচ্ছি আমরা y সমান 1/6। কোন অপশন আছে 1/6? অপশন এটা আছে 1/6। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেম। 25 হয়ে গেল। এরপর তোমাদের 26-এর প্রবলেমটা দেখে নাও। 26 কি বলছে দেখো, যে দুটি ব্লক এ ও বি এর ওজন যথাক্রমে 20 নিউটন ও 10 নিউটন। একটি বল এফ প্রয়োগ করে এদের দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ব্লক দুটির মধ্যে এবং বি ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.1 ও 0.15 হলে দেওয়াল দ্বারা ব্লক বি এর উপর প্রযুক্ত ঘর্ষণ বলটি হবে কত? তাহলে এটা হচ্ছে এ আর বি, এভাবে এখানে বল প্রয়োগ করে চেপে ধরে রাখা হয়েছে। সেটা প্রশ্নে দেখানো নেই, কিন্তু ব্যাপারটা এরকম। তাহলে ছবিটা দেখো এইভাবে, এ ব্লক ছিল, এটা বি ব্লক ছিল, এদিকে একটা এ ব্লক
এফ বল প্রয়োগ করে এদিকে চেপে ধরা রাখা হয়েছে। তাহলে এদিকে যদি এফ বল প্রয়োগ করা হয়, বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বলে এনে এদিকে দেওয়া হবে, লম্ব প্রতিক্রিয়া বলে এনে এদিকে কাজ করবে। এর কত বলা আছে প্রশ্নে 20 নিউটন, এটা কত বলা আছে 100 নিউটন। তাহলে ওজন সবসময় নিচের দিকে কাজ করে, এর 100 নিউটন ওজন নিচের দিকে কাজ করবে, এর 20 নিউটন নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা একে এদিকে যদি চেপে ধরা হয়, একে এদিকে চেপে ধরা থাকলে এ কি করবে না, উপরের দিকে এই বি বস্তুর সঙ্গে উপরের দিকে একটা ঘর্ষণ বলে প্রযুক্ত হবে। আবার বি বস্তু কি, বি বস্তুর ক্ষেত্রে হবে কি, বি বস্তুকে এ বস্তু কি করছে, বি বস্তুকে এ বস্তু উপরের দিকে তুলে রাখতে চাইছে, বি বস্তুকে এই বস্তুটা উপরের দিকে তুলে রাখতে চাইবে, সেজন্য বি বস্তুর ঘর্ষণ বলটা নিচের দিকে হবে, এ বস্তুর সাথে যে ঘর্ষণ বল সেটা নিচের দিকে হবে বি বস্তু, এ বস্তুর হবে উপরের দিকে। আর এখানে যে দেওয়ালটা আছে, দেওয়ালের সঙ্গে তো একটা ঘর্ষণ বল কাজ করবে, এই বি বস্তু সে কোন দিকে হবে, বি বস্তু নিচের দিকে নামতে চাইলে ঘর্ষণ বল হবে সেক্ষেত্রে F2 উপরের দিকে। এটুকু ব্যাপারটা বুঝতে পারলেই হবে। তাহলে আমরা লিখতে পারি চিত্রানুযায়ী কত না F1 সমান কত 20 নিউটন, F1 সমান 20 নিউটন। কারণ কি হচ্ছে, এ বস্তু যে ঘর্ষণ বলটা উপরের দিকে F1 ছিল তার বিপরীত দিকে আছে 20 নিউটন, তার মানে F1 সমান 20 নিউটন। F2 সমান কত, F2 হচ্ছে দেখো উপরের দিকে যে F2 যখন দেয়ালের সঙ্গে যে বলটা সেটা হচ্ছে F2, আর এদিকে বস্তুর ওজন নিচের দিকে একটা কাজ করছে 100 নিউটন, আর এদিকে হচ্ছে F1, এ বস্তুর সঙ্গে বি বস্তুর যে ঘর্ষণ বল সেটা হচ্ছে F1 নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি F2 সমান 100 নিউটন প্লাস F1, এই দুটো বল তো নিচের দিকে ছিল F2 এর জন্য, আর F2 উপরের দিকে, মানে বি বস্তুর দুটো বল নিচের দিকে একটা উপরের দিকে, তাহলে F2 সমান 100 প্লাস F1, তো 100 প্লাস F1 বসানো হয়েছে। F1 এর মান আবার 20 নিউটন, তাহলে 100 প্লাস 20 মানে 120 নিউটন, তাহলে অ্যান্সার হবে সেটা 120 নিউটন। তো এই জিনিসটা যেটা আমি মুখে বললাম ভাষা দিয়ে এখানে লেখা আছে, যারা বুঝতে পারছো না এবার একটু পড়ে নিও, তারপর না বুঝতে পারলে কমেন্ট করো, বুঝিয়ে দেবো আরেকবার। চলো এরপর 27 দাগেরটা কি বলছে, এম ভর ও পি ভরবেগ সম্পন্ন একটি বস্তু একটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে চলছে, বস্তুটিকে x দূরত্বে থামানো হলে বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, দিয়ে অপশনগুলো দিয়ে আছে। তাহলে দেখে নাও, এই যেখানে বস্তুটা আছে, বস্তুটার নিচের দিকে কাজ করছে mg ওজন, উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বলে n, এদিকে পি ভরবেগ দেওয়া হয়েছে, তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে f কাজ করবে, ধর বস্তুর দিকে x দূরত্বে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আর যেহেতু দেখো বস্তুটা কি হবে, অন্তিম অবস্থায় স্থির অবস্থায় পড়ে যাবে স্থির অবস্থায়, তার মানে মন্দন নিয়ে চলবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে f সমান মিউ n থেকে f সমান মিউ mg, অর্থাৎ f সমান m এ, অর্থাৎ a সমান কত f বাই m, তার মানে মিউ mg বাই m, তার মানে মিউ g, বা সরাসরিও এই ধরনের প্রবলেমে a সমান মিউ g হয়, তো a সমান মিউ g লিখতে পারি। আচ্ছা এবার সূত্র ব্যবহার করবো যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a, সূত্রানুযায়ী আমরা লিখতে পারি, তাহলে ভি স্কয়ার সমান না প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে ইউ প্লাস 0 প্লাস 2ax, এখান থেকে এটা ব্যবহার করবো, বা এম স্কোয়ার ভি স্কোয়ার সমান কত হবে 2m স্কোয়ার ax। আচ্ছা এখানে একটা কাজ করবে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a সূত্রানুযায়ী আমার যেহেতু মন্দন নিয়ে চলছে, এখানে একটু জাস্ট কারেকশন হবে, এটা হবে ভি স্কোয়ার সমান এই ভি স্কোয়ার, এটা হবে 0 স্কোয়ার সমান এটা হবে কত না ইউ স্কোয়ার প্লাস 2x, ঠিক আছে, ইউ স্কোয়ার মন্দন নিয়ে চলে এখানে আবার মাইনাস বসাবো মাইনাস 2x, তার মানে এখান থেকে পেয়ে যাবো এই যে ইউ স্কোয়ার ছিল, ইউ স্কোয়ার সমান 2x, এবার বোথ সাইডে আমরা এম স্কোয়ার গুণ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এবার এই ইউটাকে আমরা, যে ইউটা প্রশ্নে ছিল মানে সূত্রের ইউ, সেই ইউটাকে এখানে আমরা ধরছি কত না ভি, ঠিক আছে, সেই ইউটাকে আমরা ধরছি কত ভি, আর অন্তিম বেগ এখানে কত হয়ে গেল, ভি সমান হচ্ছে 0, আর এখানে ইউ সমান হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a সূত্রানুযায়ী আমরা লিখতে পারি 0 স্কোয়ার সমান, তাহলে এখানে কত হয়ে গেল না ভি স্কোয়ার মাইনাস 2x, তাহলে বা পাচ্ছি আমরা ভি স্কোয়ার সমান কত 2x, এবার ভি স্কোয়ারের বোথ সাইড যদি আমরা এম স্কোয়ার গুণ করি তাহলে বা এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2m স্কোয়ার ax, ঠিক আছে, এটা ভি স্কোয়ার এটা ভি। তাহলে এখান থেকে পাচ্ছি এম ভি মানে কত পি, বা পি স্কোয়ার সমান 2m স্কোয়ার UGX, যেহেতু a সমান মিউ জি, তাহলে বা মিউ সমান কত পাচ্ছি না পি স্কোয়ার বাই 2m স্কোয়ার gx, এটি হবে অ্যান্সার, অবশ্যই অ্যান্সার হচ্ছে বি এরটা, এটা অপশন আছে। চলো এরপর 28 দাগেরটা কি বলছে, চিত্র অনুযায়ী এফ বলের মান সর্বোচ্চ কত হলে ব্লকটি স্থির থাকবে। তাহলে দেখতে পাচ্ছ ছবিটা, এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, নিচের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে এফ, এটা 60 ডিগ্রি কোণে বল প্রযুক্ত হচ্ছে। এটাকে যদি ছবিটাকে আমরা ভালো করে আঁকি তাহলে দেখো এফ বল যদি এদিকে প্রযুক্ত হয়, এদিকে মানে এ বরাবর, তাহলে এর কম্পোনেন্টটা ভেঙে যাবে 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ মানে এই কোণটাও 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলা মানে এটাও 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে এফ কস 60 ডিগ্রি, নিচের দিকে হবে সাইন 60 ডিগ্রি, আর বস্তুর একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনটা এমজি, তার মানে এফ সাইন 60 ডিগ্রি আর এমজি দুটো বল নিচের দিকে কাজ করছে, তার ঠিক বিপরীত দিকে এন কাজ করছে, তার মানে এন সমান এই দুটোর সঙ্গে সমান হবে। আবার এফ কস 60 ডিগ্রি, আর এইদিকে দেখো কোন উপাংশ ঘর্ষণ বল আছে, তাহলে এফ কস 60 ডিগ্রির সঙ্গে ঘর্ষণ বলটা সমান হবে। তাহলে চিত্রানুযায়ী আমরা লিখতে পারি এফ সমান এফ কস 60 ডিগ্রি, এফ সমান কত হয় মিউ এন, তাহলে মিউ এন সমান এফ কস 60 ডিগ্রি, মিউ এন এন এর বিপরীতে কত আছে এফ সাইন 60 ডিগ্রি আর এমজি আছে,
তাহলে মিউর বিপরীতে আমরা লিখতে পারি না কত না এন, এর জায়গায় লিখবো এম জি প্লাস এফ সাইন 60 ডিগ্রি সমান এফ কস 60 ডিগ্রি। তাহলে মিউর মান বসিয়ে দাও, মিউর মান প্রশ্নে বলেই দেওয়া ছিল, দেখো মিউ সমান 1/√3 প্রশ্নে বলাই আছে, আর ভরটাও দিয়ে আছে √3, মানগুলো পুট করে দিলেই হবে। তাহলে মিউর জায়গায় 1/2√3 ইন্টু এম এর মান √3 ইন্টু জি এর মান 10 প্লাস এফ সাইন 60 ডিগ্রি, এফ সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, এফ কস 60 ডিগ্রি, এফ এর কস 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে পাচ্ছি আমরা 10/2 প্লাস f/4 সমান f/2। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন, এফ এর ক্যালকুলেশন আর এটা নিশ্চয়ই বলার কিছু নেই, তাহলে এফ সমান পাচ্ছি কত না 20, ঠিক আছে। আর মানগুলো কোনটা কি প্রশ্নে বলা ছিল সেটা লেখা আছে, আর সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি মানগুলো জানতে হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত, এফ এর মান 20, এটি হবে অ্যান্সার। চলো এরপরে প্রবলেমটা দেখে নেওয়া যাক। এরপর হচ্ছে 29-এর দাগেরটা কি বলছে, একটি মোটর গাড়ির হেডলাইটের পাল্লা 40 মিটার, একটি মোটর গাড়ির হেডলাইটের পাল্লা 40 মিটার, রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে গাড়ি চালানোর বেগের বিপদ সীমা কত, ঠিক আছে। অর্থাৎ হেডলাইটের পাল্লা 40 মিটার মানে দূরত্বটা 40 মিটার দূরত্ব পর্যন্ত যাবে, মানে আলোটা 40 মিটার দূরত্ব পর্যন্ত যাবে, ঠিক আছে। তো বেগের বিপদ সীমা মানে তোমাকে এখানে বেগটা বের করতে হবে ভিটা। তাহলে দেখো অ্যান্সারটা, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু এখানে মন্দ নিয়ে চলছে তার মানে আমরা লিখবো যে 0 সমান অন্তিম বেগ 0 হবে, ইউ স্কয়ার মাইনাস 2s। এখান থেকে পাচ্ছি আমরা কত না ইউ স্কয়ার সমান 2s, বা ইউ স্কয়ার সমান তাহলে কত না 2 মিউ gs, যেহেতু আমরা এখান থেকে দেখো বের করে নিয়েছি যে এফ সমান যদি মিউ এন হয়, এফ সমান কত হয় মিউ এন, তাহলে এফ সমান মিউ এম জি, এন সমান এম জি হয়, তাহলে এফ সমান আবার এম এ হয়, এম এ সমান মিউ এম জি, মানে এ সমান কত পাচ্ছি মিউ জি। বা তোমাদের আমি আগেই বলেছিলাম যে যখন এই ধরনের প্রবলেম থাকবে ত্বরণটা আমরা মিউ জি বসাবো সরাসরি, কোনো অসুবিধা নেই, এ সমান মিউ জি। তাহলে এখানে এই সূত্রে আমরা এর জায়গায় মিউ জি জাস্ট পুট করে দেবো, তাহলে ইউ স্কয়ার সমান পাচ্ছি 2 মিউ জি এস, ঠিক আছে। তাহলে ইউ সমান কত হবে √2 মিউ জি এস, তাহলে √2 মিউ জি এস সূত্রে বসিয়ে দাও, 2 ইন্টু মিউ, মিউর মান প্রশ্ন পড়ে 0.5, জি এর মান 10, এস এর মান 40, তাহলে পাচ্ছি কত √400, কারণ 2 5 এখানে কত হলো 2 5 10 মানে 1, আর 10 গুণিত 40 মানে 400, তাহলে 400 গুণিত 1 মানে 400, তাহলে কত হচ্ছে না 20 মিটার পার সেকেন্ড, এটি হবে অ্যান্সার। চলো এরপরে 30-এর দাগেটা কি বলেছে, ডাব্লু ওজনের একটি মইকে মসৃণ দেওয়ালে আনতভাবে রাখা আছে, মইটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভূমি দ্বারা প্রদত্ত ঘর্ষণ বল কত হবে। তাহলে দেখো এই যে একটা এটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে, এটা ছিল দেওয়াল, এখানে মইটাকে রাখা আছে, এবার এই দেওয়াল এটা হচ্ছে মইটাকে রাখা আছে, মইকে রাখা থাকলে মইটা দেওয়ালের সঙ্গে জায়গায় টাচ হয়েছে সেই বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, এটাকে ধরে নিচ্ছি এন ড্যাশ। আর যখন ভূমিতে আছে ভূমির সঙ্গেও এখানে মানে টাচ হয়ে থাকা বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে এন। আর ঘর্ষণ বল তাহলে কাজ করবে কোন দিকে এফ, এদিকে, কারণ কি কারণ মইটা এদিকে পিছলে যাওয়ার একটা উপক্রম হবে, তাই ঘর্ষণ বল এফ কাজ করবে এইদিকে। ধরে নিয়েছি মইয়ের দৈর্ঘ্যটা এল, যদি মইয়ের দৈর্ঘ্য এল হয় আর মইটা যদি 45 ডিগ্রি কোণ করে থাকে তাহলে এই অংশটা কত পাবো আমরা এল কস 45 ডিগ্রি, আর এই অংশটা কত পাবো, এই অংশটা পাবো এল সাইন 45 ডিগ্রি, অর্থাৎ লম্বটা পাবো এল সাইন 45, ভূমিটা পাবো এল কস 45। একবার এখানে মানটা বসে নিলেও হবে যে কস 45 মান 1/√2, তার মানে এলটা পাচ্ছি আমরা কত না l/√2, এটা পাচ্ছি এটাও l/√2, ঠিক আছে। এবার ছবিটা অনুযায়ী এবার ভাষাটা একটু দেখে নাও। আর হ্যাঁ, মইটার যে মানে ভারটা মানে গড় ভারটা কোথায় কাজ করবে, কেন্দ্রবিন্দুতে, ভার কেন্দ্র, তাহলে সেটা হচ্ছে ডব্লু, ঠিক। চলো যেহেতু মইটি দেওয়ালে সাম্যাবস্থায় আছে সুতরাং আমরা বলতে পারি এফ সমান এন ড্যাশ, অর্থাৎ এই যে ঘর্ষণ বল এফ এরই বিপরীতে কাজ করছে এন ড্যাশ, তার মানে এফ সমান এন ড্যাশ, ডাব্লু সমান এন, এই যে ডাব্লু নিচের দিকে কাজ করছিল তারই বিপরীতে আছে এন উপরের দিকে, তাহলে ডাব্লু সমান এন লিখতে পারি আমরা। এখন সি বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক বা টর্ক হিসেব করে পাই, সি বিন্দু সাপেক্ষে যার সাপেক্ষে করবে বলের ভ্রামক তার সাপেক্ষে সেই বিন্দু সাপেক্ষে সেই বিন্দুর দূরত্ব কত 0 হয়, তো সেটার জন্য 0 হয়ে যাবে, মানে এখানে আমরা এন ড্যাশের জন্য কোনো ক্যালকুলেশন করবো না, শুধুমাত্র আমরা ডাব্লুর জন্য করবো, এন এর জন্য করবো, এফ এর জন্য করবো, তাহলে হবে। তাহলে করে পাই যে টর্ক সমান আমাদের কি এটা সূত্র বল গুণিত লম্ব দূরত্ব। এবার এখানে দেখো এটা হচ্ছে ফর্মুলাটা কিভাবে হবে, ধরো একটা মইকে আমি এভাবে ঘুরাচ্ছি, যদি একটা বল আমি এই ধরো এই পয়েন্টে নিচের দিকে অ্যাপ্লাই করি, আমি ধরো এই পয়েন্টটা আমার ফিক্সড করা আছে, এই পয়েন্টটা যদি বল নিচের দিকে ব্যবহার করি মই এদিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা তার আগে একটা ঋণাত্মক মান বসাবো। আর যদি ধরো আমি এখানটাকে ফিক্সড করে রেখেছিলাম, আমি এখানে বল প্রয়োগ করছি, এখানে বল প্রয়োগ করলে কি হবে, এই নিচের দিকে এদিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে, সেক্ষেত্রে আমরা ধরবো ধনাত্মক। সেটা লেখা আছে ক্লোকাইজ হলে ঋণাত্মক, অ্যান্টি ক্লোকাইজ হলে ধনাত্মক, এগুলো প্রবলেম সলভ করতে গেলে আমরা ব্যবহার করি। তাহলে দেখো এবার কি করছি না সি বিন্দু সাপেক্ষে যে বিন্দু সাপেক্ষে করবো তার বলের ভ্রামক বা টর্ক কত হবে 0 হবে, কারণ লম্ব দূরত্ব ওই বিন্দু সাপেক্ষে ওই বিন্দু দূরত্ব কত 0, তাই 0 হবে। তাহলে আমরা লিখছি এন ড্যাশ গুণিত 0 প্লাস
ডাব্লু ইন্টু, দেখো ডাব্লু এখানে বল প্রয়োগ হচ্ছিল ডাব্লু, তো ডাব্লু সাপেক্ষে লম্ব দূরত্ব কত, ডাব্লু যেদিকে কাজ করবে সেই লম্ব দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এ থেকে যদি এই পয়েন্ট পর্যন্ত এল cos 45 হয়, তাহলে এখান থেকে এই দূরত্ব কত, তার অর্ধেক, অর্থাৎ l/2 cos 45। তাহলে l/2 ইন্টু cos 45 বসানো হলো। কোন দিকে ঘুরছে, ডব্লু যদি নিচের দিকে প্রয়োগ হয়, সি বিন্দু সাপেক্ষে বলছি নিচের দিকে প্রয়োগ হলে এটা কোন দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা ধনাত্মক, ধনাত্মক মানে বসানো হয়েছে, প্লাস নিয়েছি। তারপরে এন এর জন্য দেখো, এন সি বিন্দু সাপেক্ষে এন কি করছে, এন হচ্ছে উপরের দিকে বল প্রয়োগ করছে, উপরের দিকে বল প্রয়োগ মানে ঘড়ির কাঁটার দিকে, তার ওই জন্য মাইনাস হলো, মাইনাস এন ইন্টু এল cos 45। বলটা যদি এদিকে প্রযুক্ত হয়, তাহলে এইদিকে প্রযুক্ত হচ্ছে মানে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব কত, এল cos 45, তো সেই লম্ব দূরত্ব এল cos 45 প্লাস এফ, দেখো এখানে একটা বল আছে এফ, এফ কোন দিকে প্রযুক্ত হচ্ছে, এই দিকে, এদিকে প্রযুক্ত হচ্ছে। তো এফ বল যদি দেখো আমার এই পয়েন্টটা স্থির থাকে, যে বুড়ো আঙুলটা যেখানে যেটা স্থির থাকে, এফ হচ্ছে এইদিকে প্রযুক্ত হচ্ছে, মানে এটা এইদিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে, তার মানে এটা হবে প্লাস, তাহলে প্লাস এফ ইন্টু এল সাইন 45 ডিগ্রি, এই বরাবর হচ্ছে মানে এখান থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব, সেটা হবে এল সাইন 45। এবার অনেকে ধরো এটা করতে পারো যে সাইন 45 এসব না লিখে এমনি যদি করে দাও, অ্যান্সার কিন্তু মিলে যাবে, কিন্তু এখানে 45 ডিগ্রি আছে বলে অ্যান্সারটা মিলবে, যদি কোনটা অন্য থাকতো তাহলে কিন্তু অ্যান্সার মিলতো না, কারণ সাইন 45 cos 45 মান একই হয়, এদিকে জিরো আছে মানে √2 গুলো কেটে যাবে, সেই ক্ষেত্রে মিলে যাবে অ্যান্সার। অনেকে কি করছে, লম্ব দূরত্ব না বসিয়ে ময়ের দৈর্ঘ্য ধরে নিলে এল, আর এটা এই পয়েন্ট হচ্ছে মানে তাহলে এটা কত হবে l/2, এই দূরত্ব l/2, এই হিসেবেও করলেও অ্যান্সার মিলে যাবে, কিন্তু যদি কোনটা তোমার 45-এর জায়গায় অন্য কোন দিয়ে দিত তাহলে কিন্তু অ্যান্সার আর মিলতো না, এই জন্য এটাই সঠিক পদ্ধতি ভাবে করবে, ঠিক আছে। এবার দেখো মানগুলো জাস্ট বসানো হয়েছে, তাহলে 0 প্লাস WL/2 √2, কারণ cos 45/1/√2 মাইনাস NL/√2 প্লাস এফ ইন্টু এল সাইন 45 মানে কত, 1/√2, তাহলে এফ এল/√2 সমান 0, √2 l/√2 কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি আমরা এখান থেকে W/2, এখান থেকে পাচ্ছি মাইনাস এন, আর এখান থেকে কত পাচ্ছি প্লাস এফ সমান 0, তাহলে l/√2 এদিকে 0 আছে মানে এটা 0 হয়ে গেল, তার মানে পড়ে থাকবে W/2 মাইনাস এন প্লাস এফ সমান 0। আচ্ছা, আবার এন এর জায়গায় দেখো এন সমান আমরা দেখো আগে লিখে নিচ্ছি এন সমান ডাব্লু, কারণ এন হচ্ছে উপরের দিকে, ডাব্লু হচ্ছে নিচের দিকে, তাহলে এন সমান ডাব্লু লিখতে পারি, তো সেই এন এর জায়গায় আমি ডাব্লু বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কত পাচ্ছি না, W/2 মাইনাস ডাব্লু মানে কত, মাইনাস W/2, তাহলে এফ মাইনাস W/2 প্লাস এফ সমান 0 হলে এফ সমান কত হবে, W/2, তো W/2 হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। আর বারবার বলছি, কারো কোনটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট অবশ্যই করো। চলো এরপর 31-এর দাগেরটা কি আছে দেখে নাও। 31-এর দাগেরটা বলছে 1 কেজি ভরের একটি বস্তুকে অমসৃণ তলে স্থিরাবস্থায় থেকে সচল করতে যে বল প্রয়োগ করতে হবে তা হলো, তো মিউ সমান দেওয়া আছে 0.1 আর জি সমান দেওয়া আছে এত, তাহলে সচল করতে কত বল প্রয়োগ করতে হবে, যে বল প্রয়োগ করতে হবে, তাহলে কাজ করবে কোন দিকে, এন উপর দিকে কাজ করবে, বস্তুর ওজন নিচের দিকে, তাহলে চিত্রানুযায়ী আমরা লিখতে পারি এফ সমান কত, এফ, কারণ একে যদি এখন গতিশীল করতে হয় তাহলে সীমাস্থ ঘর্ষণ প্রয়োগ করতে হবে, সেই বলটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণের সঙ্গে এই বলটা সমান হতে হবে, তাহলে এফ সমান এফ, তো সমান মিউ এন মানে মিউ এম জি, মানগুলো বসিয়ে দাও, গুণ করে দাও, অ্যান্সার হবে 0.98 নিউটন, এটি হবে অ্যান্সার। এরপর 32-এর দাগেরটা 2 কেজি ভরের একটি মার্বেল ব্লককে 6 মিটার পার সেকেন্ড গতিবেগে বরফের উপর ছেড়ে দিলে 10 সেকেন্ডে তা থেমে যায়, ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে। তাহলে ধরো এখানে মার্বেল ব্লকটা ছিল, এখানে 10 সেকেন্ড পর এই পজিশনে এসে থেমে গেছে, তার মানে অন্তিম বেগ তখন তার 0। প্রাথমিক প্রশ্নে বলা আছে ইউর মানটা 6 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা যেতে সময় লেগেছে কত না 10 সেকেন্ড। তাহলে আমরা ভি সমান ইউ মাইনাস এটি সমীকরণ ব্যবহার করে বলতে পারি যে এ সমান কত হবে, ইউ মাইনাস ভি বাই টি, মানগুলো জাস্ট পুট করে দাও, 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, কারণ অন্তিম বেগ ভি সমান 0 ছিল, তাহলে পাচ্ছি আমরা 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এখন বস্তুর উপর এইদিকে বল প্রযুক্ত করায়, বস্তুর উপর বল দিলে তবেই তো বস্তুটা একটা গতিশীল থাকবে, তাহলে বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, যেদিকে বল প্রযুক্ত হয় ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, তাহলে ঘর্ষণ বল হচ্ছে এইদিকে বিপরীত দিকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এফ সমান, যখন বস্তুটা স্থির হয়ে গেছে সেই অবস্থায় কি এফ সমান এফ হয়েছে, তাহলে এফ সমান এফ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ এর মান কি, এফ সমান এম এ, এম এ সমান আবার ঘর্ষণ বলের এফ সমান কত, মিউ এন বসানো হয়েছে, তাহলে বা এম এ সমান মিউ এন, এন সমান আবার কত, লম্ব প্রতিক্রিয়া বলে এন সমান কত হবে, এম জি হবে, তাহলে মিউ সমান মিউ ইন্টু এন সমান এম জি, তাহলে মিউ এম জি, এম কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এ সমান কত, মিউ জি। এ সমান যদি মিউ জি হয় তাহলে মিউ সমান কত, মিউ সমান এ বাই জি, মানটা পুট করে দাও, এর মান আমরা পেয়ে গেছি 0.6 ডিভাইডেড বাই জি এর মান 10, তার মানে পাচ্ছি 0.06। তো এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি, ঠিক আছে। চলো এরপরের প্রবলেমটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 33। চিত্রানুযায়ী অনুভূমিক তলে অবস্থিত 10 কেজি ভরের একটি ব্লককে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটি বল এফ দ্বারা টানা হচ্ছে, ব্লক ও অনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান 0.25, এফ বলের যে
মানের জন্য ব্লকটি ঠিক গতিশীল হওয়ার উপক্রম করবে তা হলো, এই অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো এই বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে এফ, এটা 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এইদিকে এফ বল প্রযুক্ত হলে এইদিকের উপাংশ কত হবে, এফ cos 30 ডিগ্রি, আর এদিকের উপাংশ উপর দিকে উপাংশ পাবো এফ sin 30 ডিগ্রি, লম্ব উপাংশ ভেক্টর বিভাজন অনুযায়ী। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে তো এন থাকবেই, আর নিচের দিকে বস্তুর বল কত হচ্ছে না এমজি। ঠিক আছে, এবার দেখো এমজির বিপরীতে কাজ করছে এন এবং এফ sin 30 ডিগ্রি, তার মানে এমজি সমান আমরা বলবো কিনা এন প্লাস এফ sin 30 ডিগ্রি। আর ঘর্ষণ বল এদিকে এফ আছে, এদিকে যদি বল প্রয়োগ করে টানি ঘর্ষণ বল বিপরীত দিকে হয়, এদিকে এফ হলে এদিকে এফ cos 30 ডিগ্রি সেটাকে প্রতিমিত করবে। তাহলে আমরা বলতে পারি চিত্রানুযায়ী এফ cos 30 ডিগ্রি সমান এফ, অবশ্যই এফ cos 30 ডিগ্রি সমান কত হবে এফ। ঠিক আছে, মান পুট করে দাও, cos 30 ডিগ্রি মান কত √3/2, তাহলে এফ ইন্টু √3/2 সমান আবার স্মল এফ, এই স্মল এফ মান কত মিউ এন। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা √3f/2 = 0.25 n। এখানে কিন্তু n সমান mg হবে না, কারণ n প্লাস এফ sin 30 ডিগ্রি দুটো মিলে হচ্ছে mgর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ sin 30 ডিগ্রি প্লাস n, কারণ এফ sin 30 ডিগ্রি আর n দুটো মিলে হচ্ছে mg এর বিপরীতে আছে, তাহলে সেটা = কত হবে না mg। তাহলে বা এফ ইন্টু sin 30 ডিগ্রি মান কত হাফ প্লাস এন সমান mg, এম এর মান প্রশ্নে বলাই আছে 10 কেজি, দেখে নাও প্রশ্নে বলা ছিল 10 কেজি, ইন্টু জি এর মানও 10, তো 10 ইন্টু 10 তার মানে কত পাচ্ছি 100। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালুটা যদি বের করি তাহলে এন সমান কত পাচ্ছি না, এন সমান পাচ্ছি আমরা, এটা হচ্ছে f/2, তাহলে 100 মাইনাস f/2, এন সমান হয়ে যাচ্ছে 100 মাইনাস f/2, এটা পেয়ে গেলাম এন এর ভ্যালু। আচ্ছা দেখো আগের সমীকরণটা কি ছিল, √3a/2 সমান 0.25 n, এখান থেকে এন এর ভ্যালুটা বের করে নিলে এখানে পুট করলে হবে, বা এখানে যে এন এর ভ্যালুটা পেয়েছি এটাও এখানে ঘুরে পুট করে দিলে হবে, একই ব্যাপার। তাহলে আমি 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, এই 1 নম্বর সমীকরণে যে এন এর জায়গায় এই এন এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি না √3a/2 সমান 0.25 ইন্টু এন, তাহলে 0.25 ইন্টু এন, এন এর জায়গায় হবে 100 মাইনাস f/2, তাহলে মান বসানো হয়েছে। তাহলে √3a/2 সমান 0.25 ইন্টু 100 করলে 25, আর এটা কত হবে না 0.25/2 ইন্টু এফ। ঠিক আছে, তাহলে এখানে আমি এফটাকে 1 দিয়ে করে নিচ্ছি, দেখো এখানেও f/2 আছে, এখানেও f/2 আছে, তাহলে পড়ে থাকছে একবারে কমন নিয়ে নিলে √3 মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে গেল, তাহলে সমান এইদিকে আসলে প্লাস হলো, তাহলে √3 প্লাস 0.25, f/2 তো কমন নিয়ে নিয়েছি, সমান ডান দিকে শুধু 25 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা না, বা এফ ইন্টু √3 প্লাস 0.25 সমান এই 25 গুণিত 2 করলে কত 50, বা এফ সমান তাহলে পাচ্ছি আমরা জাস্ট √3 মানটা বসেছি 1.732 সমান 50, তাহলে এফ সমান কত হয় 50 বা এই ভ্যালুটা যোগ করলে পাচ্ছি আমরা 1.982, তাহলে 50 ভাজিত 1.982 যদি করো তাহলে পাবে 25.23। তো এটা হবে অ্যান্সার 25.23। তো অপশানে দেখো সি এ আছে 25.2, তো প্রায় নিয়ার অ্যাবাউট এইটাই, তো অ্যান্সার হবে সি এরটা। আশা করি বোঝা গেছে। চলো লাস্ট প্রবলেম দেখে নাও, মানে প্রবলেম হচ্ছে 34 নম্বর কোয়েশ্চেন। তো 34টা কি আছে দেখো, বলছে যদি তলটি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান হয় তবে ভূমি সাপেক্ষে ব্লকটির ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে কত হবে। তাহলে তলটা এদিকে হচ্ছে গতিশীল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, তাহলে ব্লকটা বলছে ত্বরণ কত হবে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা চিত্রানুযায়ী ছবি থেকে আমরা বলতে পারি যে এফ সমান এম এ, এদিকে যদি এফ কাজ করে তাহলে তার এফ সমান এম এ আমরা বলবো। আবার ঘর্ষণ বল এফ সমান কত হয় মিউ এন, তাহলে এফ সমান যদি মিউ এন হয় মিউর মান বসানো হবে 0.6 প্রশ্নে বলা আছে, ইন্টু এন, এন সমান কত হবে উপরের দিকে এন সমান নিচের দিকে এমজি, তাহলে এন সমান এমজি, এটা বসালে আমরা পাচ্ছি 0.6 ইন্টু 10 মানে 6 নিউটন। তাহলে কার্যকরী বল কত হবে, এদিকে এফ এদিকে ঘর্ষণ বল স্মল এফ ছিল, দুটোর বিয়োগফলটা কার্যকরী বল, সেটা কত হবে না এম মাইনাস ঘর্ষণ বল, তো সেটা 8 - 6 মানে 2 নিউটন পাচ্ছি। তা ত্বরণ সমান কত, ত্বরণ সমান আমরা জানি যে বল বাই ভর, এফ সমান এম এ, তাহলে এ সমান কত এফ বাই এম, তাহলে এখানে এফ ড্যাশ ধরা হয়েছে কারণ কার্যকরী বলটাকে এফ ড্যাশ ধরেছি আর এমনি বলটাকে এফ ধরেছিলাম, তাহলে এফ ড্যাশ বাই এম করলে পাচ্ছি 2/1, কারণ ভরটা কত ছিল 1 কেজি ভরের বস্তু ছিল। তাহলে এই দেখো যে প্রশ্নটা যে এখানে ছবিটা দেখো 1 কেজি ভরের বস্তু ছিল, তাই এখানে বাই 1 করলাম, তাহলে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ 2 এখানে কোনো অপশানেই নেই, তাই এখানে কোনো বিকল্পটি সঠিক নয়, এখানে উত্তর বইয়ে দেওয়াই আছে, আর এই কারণে কোনোটাই সঠিক হচ্ছে না। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সমাধান, মানে অবশ্যই 34টা প্রশ্নের সমস্ত সমাধান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সকলে ভালো থেকো, বাই।